ওকে, তো আজ আমরা আলোচনা করব গত দিনের আমাদের যে আলোচনাটি হয়েছে সেটিরই পিওয়াইকিউজগুলো আমরা দেখে নেব। গতদিন আলোচনা করেছে সুভারেন্টি, বাংলায় বলা হয় সার্বভৌমিকতা। তো সেখান থেকে 35টা প্রশ্ন ওয়েবসাইটে এখনো পর্যন্ত আপলোড হয়েছে। তো সেই 35টা প্রশ্নের প্রশ্নই আমরা দেখে নেব। সবই সহজ, তোমরা জানো যে যেগুলো পড়িয়েছি সেখান থেকেই সবই জিজ্ঞেস করেছে। দু একটা প্রশ্ন নতুন আছে, খুব ভালো কিছু প্রশ্ন আছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করব, কারণ খুব গুরুত্বপূর্ণ, সেগুলো আগামী দিনে আসতে পারে। চোখ রাখো নাম্বার ওয়ান। 1 নম্বর প্রশ্নের দিকে। নাম্বার ওয়ান প্রশ্ন বলছে যে হু ইজ হু ইজ হু ইজ অফ দ্য ভিউ দ্যাট দ্য সোভারেন ক্যান নট ট্যাক্স হিজ সাবজেক্ট উইথাউট দেয়ার কনসেন্ট। তো এটি হচ্ছে যা বোদার কনসেপ্ট, যে তোমরা হয়তো এটা নিয়ে তোমরা একটা কন্ট্রাডিক্টরি হয়তো আর্গুমেন্ট হিসেবে এটাকে পেতে পারো, যে তিনি তো আহ, মানে 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 এক ধরনের সোভারেনের কথা বলেছেন, যে সোভারেন হচ্ছে বলা যেতে পারে যে অ্যাবসলিউট সোভারেন। তাহলে তিনি কেনই বা তার সমস্ত কাজের জন্য, বিশেষ করে এই ইকোনমিক পার্সপেক্টিভ থেকে, যে কেনই তিনি জনগণের সম্মতি নেবেন, যেটাকে পপুলার কনসেন্টের কথা বলা হচ্ছে। তো পপুলার কনসেন্ট তার কেন প্রয়োজন পড়বে? তো এটাকে তোমরা হয়তো কন্ট্রাডিক্টরি হিসেবে পেতেই পারো, বাট না, হ্যাঁ, তিনি কিন্তু এটা বলেছেন যে ইকোনমিকের যখন ইস্যুস আসবে, যখন অর্থনীতির যখন প্রসঙ্গ আসবে, জীবনের মানে মানুষের যে উপার্জন করা অর্থের যখন প্রয়োজন আসবে, তখন অবশ্যই সেখানে কি করতে হবে? সোভারেনকে সম্মতি নিতে হবে। তো এই প্রশ্নটি আমি দেখলাম 5বার বা 6বার বোধহয় জিজ্ঞেস করেছে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ব্যতিক্রমী প্রশ্ন। তোমাদের কনফিউশন হতে পারে, বাট ব্যতিক্রমী প্রশ্ন, ভালো করে মনে রেখো। আগামী নিচে আরো এই প্রশ্নটি পাবে তোমরা। সেকেন্ড নাম্বার কোয়েশ্চেন্সে চলে আসো। সেকেন্ড নাম্বার কোয়েশ্চেন্স বলেছে যে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অফ অ্যাকুইনাস রিগার্ডিং সুভারেন্টি, যে সার্বভৌমিকতা সম্পর্কে অ্যাকুইনাসের যে 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 মন্তব্যগুলো, সেগুলোকে কনসিডার করতে বলেছে। তো এখানে 1 2 3টাকে ঠিক বলা হচ্ছে, দেখে নাও কি বলছে। একটু কন্ট্রাডিক্টরি পাবে এখানেও, বলে দিচ্ছি, সেটাও ভালো করে খেয়াল রাখো। Aquinas did not directly deal with the problem of sovereignty and expressed only indirect ideas about the same. যে হ্যাঁ, তিনি ডিরেক্টলি সোভারেন্টি নিয়ে আলোচনা করেননি। তিনি সেই সময় যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন, সেগুলো ছিল সেই সময় যে কিভাবে মানে ন্যাচারাল লয়ের কথা তিনি বলেছিলেন, ডিভাইন লয়ের কথা বলেছিলেন, হিউম্যান লয়ের কথা বলেছিলেন, এই সমস্ত কথাগুলো তিনি বলেছিলেন। বা ডিরেক্টলি তিনি সুভারেন্টির আলোচনায় আসেননি। সার্বভৌমিকতার যে প্রসঙ্গ, সেটাতে তিনি ডিরেক্টলি ফোকাস করেননি। তার আলোচনাগুলো ছিল আইন তৈরি করার উপরে অত্যধিক বেশি। তো সেটা করতে গিয়েই তিনি সুভারেন্টির আলোচনায় এসে পড়েছেন, এটা আমরা দেখতে পাবো। সেকেন্ড বলছে এখানে, অ্যাকর্ডিং টু অ্যাকুইনাস ফ্রম দ্য থিওলজিক্যাল পয়েন্ট। থিওলজিক্যাল মানে হচ্ছে ধর্মতাত্ত্বিক, যেটাকে বলা হয়, যে ধর্মকে কেন্দ্র করে যে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয়, সেটাকে বলা হচ্ছে থিওলজি, বা ধর্মভিত্তিক আর কি। থিওলজিক্যাল স্টেট যখন বলবে তখন ধর্মভিত্তিক রাষ্ট্র হবে, বাট থিওলজি বলতে এখানে ধর্মকেন্দ্রিক বলা হচ্ছে বা ধর্মতাত্ত্বিক। তো the theological point of view that the sovereign is derived from one source, that is বলা যেতে পারে গড। তো হ্যাঁ, আমরা তো এটা শুনবো যে তিনি সেই সময় নেচারের উপরে জোর দিয়েছেন, গডের উপরে জোর দিয়েছেন। যেহেতু তিনি বলতেই পারো যে রোমান মিডিয়েবল পিরিয়ডের একজন থিঙ্কার ছিলেন, তো অত্যধিক বেশি, মানে এটা একেবারেই আমরা নিশ্চিতভাবে দেখবো যে সমস্ত থিঙ্কার্সদের মধ্যে মিডিয়েবল পিরিয়ডের একটা লিমিটেশনস ছিল। কি লিমিটেশন? যে তারা প্রত্যেকেই হয়তো একটুখানি ব্যতিক্রমী আলোচনা দিয়েছেন ওই সময়ের মধ্যে, হয়তো ব্যতিক্রমী আলোচনা সেগুলো, যেগুলো মডার্ন পিরিয়ডে এসে আমরা দেখতে পাচ্ছি। বাট কমপ্লিটলি তারা নিজেদেরকে মডার্ন পিরিয়ডে এসে আমরা দেখলাম যে রিলিজিয়ন থেকে যেভাবে পলিটিক্সকে সেপারেট করার কথা বললো, লকে সেপারেট করার কথা বললো, মোরালিটি পলিটিক্সের মধ্যে ডিভিশনস ক্রিয়েট করার কথা বলতে আমরা শুনতে পাচ্ছি মডার্ন পিরিয়ডে এসে। মিডিয়েবল পিরিয়ডের থিঙ্কার্সদের মধ্যে কিন্তু তোমরা এটা পাবে না। তারা হয়তো সেখানে কিছু নতুন আইডিয়া ডেভেলপ করার চেষ্টা করছেন, সোভারেন্টি ডেভেলপ করার চেষ্টা করছেন, ল তৈরি করার চেষ্টা করছেন, লয়ের নেচার, লয়ের ফাংশনসগুলোকে সেখানে হয়তো আইডেন্টিফাই করছেন, দ্যাটস ট্রু। কিন্তু আমরা দেখতে পাবো যে তারা সেখানে থিওলজির যে রোল, সেই রোলটাকে তারা কিন্তু কখনো ইগনোর করতে পারেনি। এবং সমস্ত থিঙ্কার্সদের মধ্যেই এই তোমরা এই বেসিক ফিচার্সটি কমন পাবে, যে তারা কিন্তু প্রত্যেকেই থিওলজির পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখতে পাবো যে সেখানে সমস্ত কিছুকে আলোচনা করেছেন। অর্থাৎ ওটাকে কনস্ট্যান্ট রেখে দিয়েছেন, রেখে দিয়ে বাকি সমস্ত সিস্টেমের মধ্যে যে সমস্ত বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করেছেন, রাইটস, সেখানে লিবার্টি, সেখানে ল, সেখানে সোভারেন্টি, এই সমস্ত বিষয়গুলোকে তারা আলাদাভাবে হয়তো ডেভেলপ করেছেন। বাট সোভারেন্টির আলোচনাতে তারা কোনো রকমভাবে ওই ল, গডের যে আলোচনা, সেই আলোচনা থেকে তারা কিন্তু কমপ্লিটলি ইগনোর করতে পারেননি। তো ইনিও আমরা দেখতে পাচ্ছি যে সার্বভৌমিকতার যে আলোচনা, সেই আলোচনাতে থিওলজিকে গুরুত্ব দিয়েছেন, এবং অবশ্যই তার যে
সোভারেন্টির যে সোর্স, সেই সোর্সটার ক্ষেত্রে গডকে তিনি মূল্য দিয়েছেন, যে গডের কাছ থেকেই সেই পাওয়ারটা আসবে। হ্যাঁ, যেমন মডার্ন পিরিয়ডে এসে যখন আমরা জনগণকে সেখানে সোর্স হিসেবে কনসিডার করতে দেখছি, যে জনগণই হচ্ছে সোভারেন পাওয়ার, তার সোভারেন্টির সোর্স, এই পিরিয়ডের মধ্যে বা এই মিডিয়েবল পিরিয়ডের মধ্যে আমরা কিন্তু তা দেখছি না। মিডিয়েবল পিরিয়ডের মধ্যে আমরা প্রত্যেকেই দেখছি যে তারা গডকেই সেখানে সোর্স হিসেবে নিয়েছে, গডকেই সেখানে কিন্তু সেন্টার হিসেবে নিয়েছে। তো এগুলো আমরা দেখতে পাবো অ্যাকুইনাসের মধ্যে এই আইডিয়াটা ছিল। According to Aquinas, from political point of view, sovereignty is drawn from one source, that is people. তো 2 নাম্বার আর 3 নাম্বারটাকে তোমরা এখানে কন্ট্রাডিক্টরি হিসেবে পাবে, এবং আমি মনে করি এটা কন্ট্রাডিক্টরি, মানে এবং এটা নিয়ে কোনো সন্দেহ নেই। স্বাভাবিকভাবেই এটা তোমরা চ্যালেঞ্জ করতেই পারো, মানে এটা যদি এই রিসেন্ট কোনো কোয়েশ্চেন্স হতো তাহলে আমি তো বলতাম এটাকে চ্যালেঞ্জ করো, কারণ যেখানে বলেই দিয়েছে সোর্সটা আসছে গডের কাছ থেকে, সেখানে আবার সেকেন্ডারিলি যখন বলছো তুমি সোর্সটা সেই জনগণের কাছ থেকে আসছে, কাজে একই কথা দুটো ভিন্ন আইডিয়াকে তুমি ডিনোটস করছো, মানে তার মানে এটাই কন্ট্রাডিক্টরি। তো স্বাভাবিকভাবেই এই 3 নাম্বারটা ঠিক হবে না, এখানে 2 নাম্বারটাই ঠিক হওয়া উচিত। কিন্তু এখানে অপশানসগুলো যেহেতু এখানে বলছে ম্যাক্সিমাম 3টে ঠিক হবে, তাই এখানে 3 নাম্বারটাকেও ঠিক ধরেছে। কিন্তু আমি তোমাদের বলবো এটা ভালো করে বুঝে নাও, এটা কিন্তু ঠিক নয়। জনগণকে এখানে সোর্স হিসেবে ধরা হয়নি, গডকেই সোর্স হিসেবে ধরা হয়েছে, যেখান থেকে সমস্ত ক্ষমতা রাজা পেয়েছে, যে কিভাবে সে শাসন করবে, কোন নিয়মে শাসন করবে, হ্যাঁ, ন্যাচারাল লগুলোকে ফলো করে শাসন করবে, এই সমস্ত কথাগুলো, আর্গুমেন্টসগুলো তিনি সেখান থেকে ওই থিওলজির যে পয়েন্টস অফ ভিউ সেখান থেকেই তিনি পেয়েছেন। বাট জনগণকে সেখানে কি করা হয়েছে, জনগণকে সার্ভিস সেই উদ্দেশ্যে দেওয়া হয়েছে, এবং বেটার সার্ভিস এখানে দেওয়ার কথা তারা বলেছেন। এটা হয়তো ঠিক, কিন্তু সোর্স কিন্তু জনগণ কোনো রকমভাবেই নয়। জনগণের যত সোর্স তোমরা খুঁজে পাবে সেগুলো কিন্তু একেবারে মডার্ন পিরিয়ডের আলোচনা, একেবারে জন লক থেকে যেটা শুরু হচ্ছে, জন লকের পর থেকে তোমরা এই আলোচনা পাবে। তার আগে কোনো থিঙ্কার্সের মধ্যেই তোমরা জনগণকে সেন্টার করে সার্বভৌমিকতাকে শক্তিশালী হতে বা জনগণকে সেখানে সার্বভৌমিকতার উৎস হিসেবে দেখা হচ্ছে, এই ধরনের আইডিয়া কোথাও তোমরা পাবে না। কাজে আমি মনে করি এটা ভুল, 3 নাম্বারটা ভুল, 1 আর 2টাই এখানে সঠিক হওয়া উচিত। তো এটা ভালো করে নোট করে নাও, পরীক্ষায় যদি এটা আসে এটা কিন্তু এই ভুলটা আর করে আসবে না। এখানে অনেক সময় কি হয়, কর্ণাটকের কোয়েশ্চেন্স তো স্টেটের কোয়েশ্চেন্স, এগুলো চ্যালেঞ্জ করার অপশনগুলো কম থাকে, রাজ্যগুলো অনেকগুলো অনেক সময় যে আরবিট্রারিলি তারা কি করে, যে ওই সমস্ত কিছু অপশনগুলো রেখে দেয়, ভুলগুলোকে ভুল হিসেবেই রেখে দেয়। তো যাই হোক, এটা আমরা দেখবো 1 আর 2টা ঠিক, 3 আর 4টা ঠিক হবে না। তারপর এখানে চলে আসো 3 নাম্বার পয়েন্ট, এখানে একটু এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছে, তোমরা নিজের মতো করে দেখে নিতে পারো। 3 নাম্বার অপশন কি বলছে দেখো, 3 নাম্বার অপশন বলছো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার ইজ রংলি ম্যাচ, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার ইজ রংলি ম্যাচ। এটা আমরা দেখতে পাবো যে বলা হচ্ছে এটা পলিটিক্যাল প্লুরালিজমটাই রং। কেন, তার কারণ জন অস্টিনকে এটাকে ডিনোট করা হয়েছে। পলিটিক্যাল প্লুরালিজমটা আমরা দেখতে পাবো কার আলোচনা ছিল, পলিটিক্যাল প্লুরালিজম আমরা দেখতে পাবো এটা আমরা দেখতে পাবো ল্যাস্কির আলোচনা ছিল। গতদিন আমরা আলোচনা করলাম, ল্যাস্কি এই আলোচনাটি দিয়েছেন। বিভিন্ন যে পলিটিক্যাল অর্গানাইজেশনসগুলো আছে, ইনস্টিটিউশনসগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে তিনি এখানে কিন্তু ঝ্যারোল ল্যাস্কি গুরুত্ব দিয়েছেন, এটা আমরা দেখতে পাবো। বাকিগুলো একটু দেখে নাও, এগুলো মুখস্থ করে নাও, এগুলো কাজে আসবে, গতকালও এগুলো বলেছি। অ্যাবসলিউট সোভারেন্টি, থমাস হবস। কেন অ্যাবসলিউট সোভারেন্টি, তার কারণ তিনি রাজাকে সমস্ত ক্ষমতা দিয়ে দিয়েছিলেন, রাজাকে সমস্ত ক্ষমতা দিয়ে দিলেন এবং বললেন রাজার পাওয়ারটাকে চ্যালেঞ্জ করা যাবে না কোনো রকমভাবেই। রাইট টু রেসিস্টেন্স তিনি জনগণের হাতে দিলেন না, এবং কোনো রকমভাবেই রাজা আইন মেনে, মানে নিজের আইনের ভিত্তিতে যে রাজার উৎপত্তি হলো, যে তৈরি হলো, রাজার সোভারেন পাওয়ার তৈরি হলো, সেই আইন রাজার উপর কখনো বলবৎযোগ্য হবে না, প্রয়োগযোগ্য হবে না, অ্যাপ্লিকেবল হবে না, রাজা সেই আইনের বাইরে থাকবে। তো স্বাভাবিকভাবে এখানে এইভাবে আমরা দেখতে পাবো, এবং যেহেতু রাজার বিরুদ্ধে প্রতিবাদও করা যাবে না, যিনি সোভারেন্টির হচ্ছে ধারক এবং বাহক, তো স্বাভাবিকভাবে এটা অ্যাবসলিউট সোভারেন্টির আইডিয়াটিকে কিন্তু ডিনোটস করে। তো থমাস হবস পড়তে গিয়ে আমরা এটা পড়েছি, গতকালকের ক্লাস লেকচারেও আমরা এগুলো আলোচনা করেছি। সেকেন্ড এখানে বলছে লিমিটেড সোভারেন্টি, গতকাল তোমাদের এটা সরাসরি লিখে দিয়েছিলাম লিমিটেড সোভারেন্টি কিভাবে, যে সেখানে সরকারের যে পাওয়ার বা যারা হচ্ছে ওই শাসন করবে, যারা রুল করবে, তার রুলিং বডিটাকে আমরা দেখতে পাবো কি, যে সেটা একটা গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ ইনস্টিটিউশন হিসেবে তুলে ধরা হলো, এবং সেটাকে বলা হচ্ছে পার্লামেন্ট। এবং রাইট টু রেসিস্টেন্স তিনি কিন্তু জন লক দিয়েছিলেন জনগণকে, যে যদি পার্লামেন্টের কোনো ভুল নীতি তৈরি হয় তাহলে সেই নীতিটাকে চ্যালেঞ্জ করার মতো পাওয়ার তাদের থাকবে, এবং রিপ্রেজেন্টেটিভসদের বদলেরও কিন্তু ব্যবস্থা সেখানে থাকবে, তাই না? এবং কিছু কিছু পাওয়ার্স তারা ব্যক্তির হাতেই রেখে দিয়েছিলেন, বিশেষ করে রাইট টু লিবার্টি, রাইট টু প্রপার্টি, রাইট টু লাইফ, এই 3টে রাইটস তারা তিনি ব্যক্তির হাতেই রেখে দিয়েছিলেন। তা কাজে এই সোভারেন্টিকে এখানে বলা হয়েছে যে তোমাকে লিমিটেড ওয়েতে এখানে ফাংশনস করতে হবে। তো এটা তো এই কারণে ঠিক হবে, লিমিটেড সোভারেন্টির আইডিয়া জন লকের সাথে এটা কিন্তু সিমিলার। সি নাম্বার বলছে পপুলার সোভারেন্টি, রুশোর কথা আমরা পড়লাম, যে রুশো আমরা দেখেছি যে রুশো কি করলেন, যে তিনি সোভারেন যিনি হবেন বা যারা হবেন তারা কারা, তারা জনগণ, তো জনগণের হাতে তিনি সরাসরি ক্ষমতা দিয়ে দিলেন।
তার জনগণের হাতে তার সোভারেন আইডিয়াটিকে পপুলার বানিয়ে দিলেন তিনি, জনগণের যে কাছে যেহেতু এটা নিয়ে চলে আসলেন, জনগণই ডিসিশনস নেবে, জনগণই সেই ডিসিশনসটাকে ইমপ্লিমেন্ট করবে, এই ধরনের একটা আইডিয়া যেহেতু তিনি আমাদের সামনে ইমপ্লিমেন্ট করছেন, কাজে একটা পপুলার সোভারেন্টির আইডিয়া, যিনি শাসক হবেন তারা আর কেউ নেই, তারা হচ্ছে পপুলেশনস। তো পপুলেশনসের কে যখন তুমি সোভারেন আইডিয়া দিয়ে দিচ্ছ, সভারেন্টির সমস্ত দায়িত্বগুলো অর্পণ করছো, তখন সেটা কিন্তু পপুলার সোভারেন্টি এই ডিনোটস করছে, ঠিক আছে। তো যাই হোক, এটা আমরা পেয়ে যাচ্ছি, এই তিনটে সঠিক ছিল, হবস লক, রুশ, এই কারণে এটা ভালো করে দেখে নিও। আর পলিটিক্যাল প্লুরালিজম এটা হবে আমাদের হ্যারল্ড ল্যাস্কি, মেরি পার্কার পলেট, জিডিএ স্কুলের মতো থিঙ্কার্সরা হবে, জন অস্টিন হবে না। জন অস্টিন কি হবে? জন অস্টিন ছিল, আমরা দেখতে পাবো যে তিনি মেন থিঙ্কার্স বলা যেতে পারে অফ লিগাল সোভারেন্টি, মেন থিঙ্কার্স বা চিফ এক্সপোনেন্ট অফ লিগাল সোভারেন্টির কথা বলতে পারি আমরা। যে মুখ্য যদি প্রবক্তা বলা হয়, যে মুখ্য প্রবক্তা, আইনি সার্বভৌমিকতার মুখ্য প্রবক্তা যদি বলা হয়, তাহলে হচ্ছে জন অস্টিন। কিন্তু তিনি প্রথম নন, এটা মাথায় রাখবে। এটা একটা কোয়েশ্চেন্স, আমি উত্তরটা কিছুক্ষণ আগে চেঞ্জ করলাম, তোমাদের বলবো। তোমরা হয়তো অনেকে সেখানে বোদাকেই চুজ করেছো, অনেকে হয়তো সেখানে অস্টিনকে চুজ করেছো, কিন্তু সঠিক উত্তরটা হবে বোদাই প্রথম কিন্তু লিগাল সোভারেন্টির থিঙ্কার্স ছিলেন, কারণ তিনি প্রথম 1576 সালে তার বইটা লিখলেন। তো বই লিখে সেখানেই তিনি তার সার্বভৌমিকতার আইডিয়া ডেভেলপ করলেন, এবং সেই আইডিয়াটা তিনি আইনের উপর প্রতিষ্ঠা করেছিলেন, আইনের উপর বেস করে তৈরি করেছিলেন। তো স্বাভাবিকভাবেই আইনের যদি প্রথম যদি আইনি সার্বভৌমিকতার প্রথম যদি প্রবক্তা বলা হয়, প্রথম চিফ এক্সপোনেন্টের কথা যদি বলা হয় লিগাল সোভারেন্টি, তাহলে কিন্তু সেটা বোদিন হবে, অস্টিন হবে না, এটা মাথায় রেখো। চিফ না, সরি, প্রথম যদি বলে তাহলে সেটা বোদিন হবে, আর চিফ যদি বলে তাহলে কিন্তু জন অস্টিন হবে। তো এগুলো একটু মাথায় রেখো। লিগাল পজিটিভিজম এখানে কেন, এখানে এই সমস্ত বিষয়গুলো একটু বলে দিয়েছি, এগুলো আলোচনাও হয়েছে, এগুলো একটু দেখে নিও। 4 নম্বর কোয়েশ্চেন্সে চলে আসো, টাইপস অফ সোভারেন্টি, এবং এখানে বলছে প্রপোনেন্টস। তো পলিটিক্যাল সোভারেন্টি এক্ষুনি পেলে, পলিটিক্যাল সোভারেন্টি এখানে কি হবে তাহলে, এখানে হয়ে যাবে আমাদের পলিটিক্যাল সোভারেন্টি আমাদের এখানে হবে লক। পলিটিক্যাল কি করে অস্টিন হবে লিগাল, ঠিক আছে। লিগাল হবে এখানে 4, এ বি হবে 4, এক্ষুনি তো বললাম। লিগাল হবে অস্টিন। পপুলার হবে কে? পপুলারটা হবে এখানে আমাদের দেখতে পাবো কি, পপুলার হবে আমাদের এখানে রুশো, তাহলে সিতে হবে 3, তাহলে সিতে 3। প্লুরালিস্টে আমরা কি দেখতে পাবো? প্লুরালিস্টে আমরা এখানে দেখতে পাবো যাকে, তিনি হচ্ছেন এখানে বার্কার হবেন, ঠিক আছে। আর পলিটিক্যালে হবে লক, এক্ষুনি তো পড়লাম আমরা এগুলো। এখানে নতুন নামটা দেখে নাও, যখন প্লুরালিস্ট বলছে তখন বার্কার হবে। আমি তোমাদের গতকালও লিস্ট অফ থিঙ্কার্স দিয়েছি, যে মনিজমে কারা আছেন, প্লুরালিজমে কারা আছেন, তো তাদের সেই লিস্টে তোমরা দেখবে বার্কারের নাম মেনশন করা হয়েছে। তো প্লুরালিস্ট যখন বলবে তখন বার্কার হবে, এগুলো ভালো করে মনে রাখবে। এগুলো সব স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন, গতকাল এগুলো সবই আলোচনা হয়েছে। 5 নম্বর কোয়েশ্চেন্সে চলে আসো। 5 নম্বর কোয়েশ্চেন্স কি বলছে? হুইচ গ্রুপ অফ থিঙ্কার্স ডেভেলপড এগেইনস্ট দ্য অ্যাবসলিউট সোভারেন্টি অফ দ্য স্টেট। তো অ্যাবসলিউট সোভারেন্টি অফ দ্য স্টেটের, অর্থাৎ যে চরম সার্বভৌমিকতা, রাষ্ট্রের যে চরম সার্বভৌমিকতার ধারণা, তার বিরুদ্ধে কে কোন আইডিয়াটি ডেভেলপ হয়েছিল বা তৈরি হয়েছিল? তো সেটা তো প্লুরালিস্ট। আমরা দেখলাম যে মনিজমসকে কে ক্রিটিসাইজ করলো, প্লুরালিস্ট আর ক্রিটিসাইজ করলো। তো সেখানে আমরা ল্যাস্কির নামটা সবার প্রথমে পেয়েছি, বার্কারের নামটা পাচ্ছি, জিডিএ স্কুলের নাম পাচ্ছি, এই সমস্ত থিঙ্কার্সের নাম আমরা পাচ্ছি। এগুলো একটু মাথায় রেখো, তাই না? তারপরে রবার্ট ডালো আছে সেখানে, ঠিক আছে, এগুলো একটু মাথায় রেখো। তো এগুলো আমরা পেয়ে যাচ্ছি কি, এটা আমাদের সঠিক আনসার, এই কারণে আমাদের প্লুরালিস্ট হবে, বাকিরা হবে না। এবং প্লুরালিস্ট থিঙ্কার্স কারা কারা আছেন তাদের বইয়ের নামগুলো এখানে একটু লিখে দিয়েছি, ভালো করে মুখস্থ করো, বারবার এগুলো পরীক্ষা জানতে চাই। প্লুরালিস্ট কারা আছেন? হ্যারল্ড ল্যাস্কির আছেন, তার বিখ্যাত বইটার নাম হচ্ছে গ্রামার অফ পলিটিক্স, 1925-এ প্রকাশিত হয়েছিল। বারবার তোমরা দেখেছো এটা, এর আগেও কোয়েশ্চেন্সটা আলোচনা হয়েছে, ম্যাচিংয়ে দিয়েছে, এবং স্টেট ফরওয়ার্ডও জিজ্ঞেস করেছে ওয়েস্ট বেঙ্গল স্টেট এবং নেটে। মেরি পার্কার ফলেটে আমরা দেখতে পাবো, মেরি পার্কার ফলেট আমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়ে এসেছি, তার আমরা ক্রিয়েটিভ এক্সপিরিয়েন্স পড়ে এসেছি সেখানে, হ্যাঁ, লিডারশিপ থিওরি তার সেখানে আমরা পড়ে এসেছি। তো সেখানে আমরা দেখেছি যে তার এই দুটো বিখ্যাত বই ছিল, একটা হচ্ছে দ্য নিউ স্টেট, গ্রুপ অর্গানাইজেশনস অ্যান্ড সলিউশন অফ পপুলার গভর্নমেন্ট, 1918। পুরো বইটার নাম দেখে নাও, তার কারণ এখন বুঝতেই পারছো যে পুরো বইয়ের নাম মাঝে মাঝে পরীক্ষায় কিন্তু জানতে চাইছে। তো কলনের পরে যে পার্টটা আছে সেই নামটাও কিন্তু, সেই পার্টটাও ভালো করে মনে রাখবে, with publications year. So it was published in 1918. And the second important book, which is most important book of Mary Parker Follett, that is Creative Experience, which was published in 1924. So these two books are very important from Mary Parker Follett. ঠিক আছে, এই দুটো বই মনে রাখবে। নাম্বার থার্ড এখানে আমরা কি দেখতে পাবো? জিডিএ স্কোল প্লুরালিস্ট একজন থিঙ্কার্স। গতকাল জিরিক বলছিল যে তিনি একজন কি গিল্ড সোশ্যালিস্ট, তিনি গিল্ড সোশ্যালিজমের সঙ্গে জড়িত। আমরা সোশ্যালিজমের অনেকগুলো স্কুলস পড়েছি, সেখানে আমরা এনাকে আলোচনা করেছি। তো গিল্ড সোশ্যালিজমের সঙ্গে ইনি জড়িত, এবং এনার বইটার নামও হচ্ছে কিন্তু ওই
স্কুলের সাথেই জড়িত একটা নাম। গিল্ড সোশ্যালিজম রিস্টেটেড 1920-তে এটা প্রকাশিত হয়েছিল। এন্ড দ্য সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট বুক ইজ দ্য ইন্টেলিজেন্ট ম্যানস গাইড থ্রু ওয়ার্ল্ড ক্যাভেস 1933। তো এই বইটার নাম ভালো করে মনে রেখো, দুটো বই খুব বিখ্যাত। রবার্ট ডালের নামটা আমরা পড়ছিলাম, আমাকে গতকাল ঝিলিক বলছিল যে আমরা কেন রবার্ট ডাল এবং উইলবি নামগুলো পড়ছি না। তো হ্যাঁ, এখানেও ওগুলো আমাদেরকে পড়ে নিতে হবে। এখানে কম্পারেটিভ পলিটিক্স হয়তো আমরা আলোচনা করবো, বাট এখানেও দেখে নাও। রবার্ট ডালের নামটা আসছে এবং বিখ্যাত তার বই একাধিকবার জিজ্ঞেস করেছে পরীক্ষায়, আ প্রিফেস টু ডেমোক্রেটিক থিওরি 1956। অ্যান্ড দ্য সেকেন্ড ইম্পর্টেন্ট বুক ইজ হু গভর্নস ডেমোক্রেসি অ্যান্ড পাওয়ার ইন অ্যান আমেরিকান সোসাইটি 1961। তো সিকোয়েন্সে বইগুলোর নাম ভালো করে মনে রাখবে। আমেরিকান সিটি, সরি, 1961। আর নাম্বার 5 ইজ ডেভিড ট্রুম্যান। ডেভিড ট্রুম্যান হচ্ছে আমরা জানি যে একজন বিখ্যাত পলিটিক্যাল সায়েন্টিস্ট। তো এখানে তার একটা বিখ্যাত বই আছে, সেটার নাম হচ্ছে দ্য গভর্নমেন্টাল প্রসেস, পলিটিক্যাল ইন্টারেস্ট অ্যান্ড পাবলিক অপিনিয়ন 1951। জেমস ম্যাডিসনের নাম পাবে, এনার লেখা কোনো স্পেসিফিক কোনো বই নেই, বাট ইনি জেমস ম্যাডিসন আমেরিকার যে সেই সময়কার যে বলতে পারো যে স্বাধীনতা সংগ্রাম এবং তার যে সংবিধান রচনার যে কাজ, সেই রচনার কাজে বিখ্যাত একটা কিন্তু তার একটা অবদান ছিল। তো সেখানে তার একটা কন্ট্রিবিউশন ছিল, দ্য ফেডারেলিস্ট পেপার্স বলে একটা পেপার্স তিনি সেই সময় লিখেছিলেন, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আমাদের সেই সময়কার ফেডারেলিজমের স্ট্রাকচারগুলোকে বোঝাতে। ইট ওয়াজ পাবলিশড ইন 1787 টু 1788 এবং এগুলো একটু দেখে নিও। জন ডিউইর নামটা তোমরা দেখে নাও, এখানে খুব গুরুত্বপূর্ণ নাম। গতকালই তোমাদের বলছিলাম জন ডিউই ওয়াজ টিচার অফ ডক্টর বি আর আম্বেদকর, রাইট? তো ডক্টর বি আর আম্বেদকরের টিচার ছিলেন জন ডিউই। অ্যান্ড আমরা দেখতে পাবো যে তার বিখ্যাত দুটো বই হচ্ছে দ্য পাবলিক অ্যান্ড ইটস প্রবলেম 1927 অ্যান্ড দ্য সেকেন্ড বুক ইজ ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন 1916। তো সিকোয়েন্সের গন্ডগোল আছে, বাট এটা দেখে নিও, উল্টো পাল্টা করে নিও নিজেরা। আর্থার বেন্টলে তোমরা জানো একজন বিহেভিয়ারালিস্ট, বারবার পরীক্ষায় এনার বইটার নাম জানতে চায়, দ্য প্রসেস অফ গভর্নমেন্ট, একাধিকবার জিজ্ঞেস করেছে। তো এইবার পরীক্ষায় হতেই পারে যে তার পুরো বইটার নামই জিজ্ঞেস করলো। তো দ্য স্টাডি অফ সোশ্যাল প্রেশার্স 1908-এ প্রকাশিত হয়েছিল এবং এই 1908 সালে আর একটা বই প্রকাশিত হয়েছিল গ্রাহাম ওয়ালাসের। বলতে পারবে গ্রাহাম ওয়ালাসের বইটার নাম? গ্রাহাম ওয়ালাস এবং আর্থার বেন্টলে এই দুজনের লেখা বই বেরিয়েছিল 1908 সালে। এবং তোমরা দেখবে এই দুটো বই, এনার দুজনের লেখা দুটো বই বিহেভিয়ারালিজমের একটা কিন্তু জন্মলগ্নের সূচনা করেছিল বলা যেতে পারে, জন্মলগ্নের সূচনা। তো এই বিহেভিয়ারালিজম আমরা পড়বো, আমরা কম্পারেটিভ পলিটিক্সে আসবো, সেখানে বিহেভিয়ারালিজম পড়বো। তখন আমরা দেখবো যে এই আর্থার বেন্টলে এবং গ্রাহাম ওয়ালাস এই দুজন গুরুত্বপূর্ণ দুটো নাম বিহেভিয়ারালিজম এদের হাত ধরেই তৈরি হয়েছিল। দ্য হিউম্যান নেচার পড়েছো? ওটাই বই লিখেছিলেন। তো ওখানে এগুলো একটু দেখে নিও। চার্লস লিন্ডব্লুমের নামটা দেখে নাও। শুধু তো হিউম্যান নেচার না, মানে হিউম্যান নেচার ইন পলিটিক্স বলে এরকম, যেটা 1908 সালে দুজন। হ্যাঁ, হিউম্যান নেচার ইন পলিটিক্স, আমি অর্ধেকটা বললাম, দেখে নাও একবার, এগুলো পাবে। চার্লস লিন্ডব্লুমের নামটা দেখে নাও, দ্য পলিসি মেকিং প্রসেস 1968, দ্য পলিসি মেকিং প্রসেস 1968, ঠিক আছে, চার্লস লিন্ডব্লুম। এবং সেকেন্ড যে বিখ্যাত তার বই সেটা হচ্ছে পলিটিক্স অ্যান্ড মার্কেট, দ্য ওয়ার্ল্ডস পলিটিক্যাল ইকোনমিক সিস্টেমস 1977। সেগুলো একটু দেখে নিও। লাস্ট নাম যেটা খুব গুরুত্বপূর্ণ নাম সেটা হচ্ছে, আর এখানে এখানে বোধহয় রবার্ট ডাল হয়েছে না, আর একটা নাম গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আর্নেস্ট বার্কার। তো আর্নেস্ট বার্কারের বিখ্যাত বই যেটা বারবার পরীক্ষা জানতে চাই, গতকাল তোমাদের লিখিয়েও দিয়েছিলাম, সেটা হচ্ছে প্রিন্সিপলস অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি 1951। অ্যান্ড দ্য সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট বুক ইজ রিফ্লেকশনস অন গভর্নমেন্ট। দিস টু বুকস ওয়ার আস্কড বাই দ্য NTA অ্যান্ড UGC ইন মেনি টাইমস, রাইট? তো এই দুটো বই একটু দেখে নিও, এগুলো খুব গুরুত্বপূর্ণ। নাম্বার 6 ইজ স্টেট সোভারেনিটি ইজ লস্ট, যে রাষ্ট্রের সার্বভৌমিকতা হারিয়ে যায়। কখন হারিয়ে যায় বা সে নষ্ট করে ফেলে? কখন নষ্ট করে ফেলে? কমপ্লিটলি এটা বোঝানো হচ্ছে, মানে তুমি চারটে অপশন পড়ার পর তোমার মনে হবে যে সবকটাই তো ঠিক, কিন্তু এই প্রথম তিনটে পড়ে তোমার মনে হবে যে এটাতে কমপ্লিট নষ্ট হয়ে যায় না, কিছুটা বেঁচে থাকে। কিন্তু যে ডি নাম্বারটা পড়লে তোমার মনে হবে যে কমপ্লিটলি লস্ট হয়ে যায়, কিন্তু এই 4 নাম্বারটাতে মধ্য দিয়ে কি বলছে প্রথমটা? state signs a bilateral or multilateral agreement, military agreement হবে, এটা কারেক্ট করেছিলাম, হয়তো সেভ করতে ভুলে গেছি। মিলিটারি এগ্রিমেন্ট, তো একটা দেশ যখন অন্য একটা দেশের সঙ্গে কি করছে, কিংবা অন্য অনেকগুলো দেশের সঙ্গে, একটা হতে পারে কিংবা অনেকগুলো দেশের সঙ্গে, একটা দেশ হলে সেটা বাইলেটারাল, অনেকগুলো দেশ হলে সেটা মাল্টিল্যাটারাল। তো একটি রাষ্ট্র যখন অনেকগুলো রাষ্ট্রের সঙ্গে, যখন এক বা একাধিক রাষ্ট্রের সঙ্গে যখন তারা এগ্রিমেন্ট করছে, তখন তার কি হয়, পার্শিয়ালি তার হতে পারে যে সেখানে তার সোভারেনিটি সেখানে লস হতে পারে। পার্শিয়ালি কেন? তার কারণ
ওই অর্গানাইজেশন যেটা হয়তো ওই এগ্রিমেন্টের যে কন্ডিশনসগুলো তৈরি হলো, সেই কন্ডিশনসগুলো এবার তাকে মেনে চলতে হবে। সো দ্যাট ইজ ওয়াই তার নিজের যে স্টেট সোভারেন্টি আছে সেই স্টেট সোভারেন্টিটা হয়তো কম্প্রোমাইজ হতে পারে, কি ডিসিশন নেওয়ার হয়তো তার যে ক্ষমতা পাওয়ার, সেই পাওয়ারটা হয়তো এখানে আন্ডারমাইন হতে পারে। So this is how we can see the loss of state sovereignty, but in partial form. Second এখানে বলছে স্টেট বিকামস আ মেম্বার অফ ইউএন, এটাও ঠিক যে স্টেট বিকাম আ মেম্বার, কিন্তু আমরা জানি যে ইউনাইটেড নেশনসের ডিসিশনস গুলো বাধ্যতামূলক নয়, এগুলো অব্লিগেটরি। ঠিক আছে, এগুলো বাধ্যতামূলক নয়, অব্লিগেটরি নয়, এগুলো হচ্ছে ভলেন্টারি, তাই না? কিছু কিছু আছে সেগুলো বাধ্যতামূলক, তোমাকে মানতেই হবে। তো যাই হোক, এখানেও আমরা দেখতে পাই কি যে অনেক ডিসিশনস আমরা মেনে চলি যখন, তখন আমরা দেখতে পাই যে পার্শিয়ালি তখন স্টেটের সোভারেন পাওয়ার কোথাও গিয়ে আন্ডারমাইন হয় বা সেখানে গিয়ে কিন্তু আঘাতপ্রাপ্ত হয়। থার্ড এখানে বলছে কি স্টেট এন্টার্স রিজিওনাল ইকোনমিক এগ্রিমেন্ট। হ্যাঁ, এটাও হতে পারে যে একটা আঞ্চলিক একটা চুক্তিতে যখন অংশগ্রহণ করছে, তখন আমরা সেখানে কি দেখতে পাচ্ছি, আঞ্চলিক চুক্তিতে অংশগ্রহণ করলে সেই চুক্তির যে কন্ডিশনস গুলো আছে, সেই শর্তগুলো আমাদেরকে মেনে চলতে হয়, রাইট? হ্যালো Shifa, I'm in class right now. Oh, Do call me after 9 p.m. Okay? ওকে। ডি নাম্বার দেখো কি বলছে। ডি নাম্বার বলছে স্টেট ইজ কনকার্ড বাই অ্যানাদার স্টেট। কনকার্ড মানে যেটাকে বলা হচ্ছে দখল করা, ঠিক আছে? অর ভলেন্টারিলি বিকাম পার্ট অফ অ্যানাদার স্টেট, অথবা হতে পারে কেউ তাকে দখল করেনি, সে নিশ্চয়ই স্বেচ্ছায় অন্য কোনো দেশে হয়তো অংশগ্রহণ করে গেছে, ঠিক আছে, অন্য কোনো দেশের অংশ হয়ে গেছে, তো হতেই পারে। তো যখন হবে তখন কি হবে, তখন আর নিজস্ব স্বাধীনতা বলে আর কিছু তার থাকবে না, তখন কমপ্লিটলি সেই দেশের সমস্ত পলিসি তাকে মেনে চলতে হবে, তার নিজস্ব ওই পার্শিয়াল টুকু আর বেঁচে থাকবে না, কমপ্লিটলি সেই দেশের রুলস রেগুলেশন প্রিন্সিপালস কনস্টিটিউশনস লেজিসলেচার ল হেন তেন যা কিছু আছে, ডিসিপ্লিন থেকে শুরু করে প্র্যাকটিস নর্মস সব কিছুই তাকে মেনে চলতে হয়। তো স্বাভাবিকভাবে এখানে কমপ্লিট লস্ট তার কিন্তু হয়ে যায়। তো চারটেতেই তোমরা দেখতে পাবে স্টেটের সোভারেন্টি এখানে আঘাতপ্রাপ্ত হয়, কিন্তু প্রথম তিনটাতে পার্শিয়ালি হয়, আর লাস্টের ডি নাম্বারটাতে দেখবে কমপ্লিটলি তার সোভারেন্টিটা নষ্ট হয়ে যায়, তার সার্বভৌমিকতা নষ্ট হয়ে যায়। তো সেই কারণে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এখানে অপশন ডি। 7 নম্বরে চলে আসো। 7 নম্বর কি বলছে? অস্টিনস থিওরি অফ সোভারেন্টি ওয়াজ অস্টিনস থিওরি অফ সোভারেন্টি ওয়াজ অস্টিন থিওরি অফ সোভারেন্টি, এটা লিগালিস্ট, আর নতুন করে কি বলবো তোমরা জানোই এগুলো। পলিটিক্যালটাও বলে দিলাম তোমাদের। সোশ্যালিস্টটা শুধু দেখে নাও, সোশ্যালিস্টটা হবে এখানে একজন, নামটা বলছি দাঁড়াও, কি নিচে আছে, সোশ্যালিস্ট আছে একজন, সোশ্যালিস্ট সোশ্যাল সোভারেন্টির কথা বলেছেন যিনি, তার নামটা হচ্ছে একজন মার্কসিস্ট, তিনি সোশ্যাল মানে অফকোর্স মার্কসিস্টই হবে, নামটা ভুলছি, একজন মহিলা। আচ্ছা আসছি, হ্যাঁ 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 হ্যাঁ, তো পাবে তোমরা নিচের দিকে আসছি, ঠিক আছে? তো এগুলো তোমরা দেখতে পাচ্ছ। পলিটিক্যাল তো বললামই, পলিটিক্যাল এখানে আমরা কাকে পেলাম, পলিটিক্যাল হিসেবে আমরা লককে পেলাম, হ্যাঁ। তো এগুলো আমরা পেলাম, তো এগুলো একটু, হ্যাঁ, পলিটিক্যালে কাকে পেলাম, বারকার। আচ্ছা, পলিটিক্যালে আমরা না পলিটিক্যাল তো লককে পেলাম আমরা, লিমিটেড সেটাই পলিটিক্যাল, লিমিটেড সেটাই পলিটিক্যাল, তো ল্যাসকিকে আমরা লককে পেয়েছি। যাই হোক, এখানে দেখে নাও, এখানে 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 তার বিখ্যাত কতগুলো বই আছে, জন স্টোনের বই আছে, সেটা হচ্ছে দুটো বই, গতকাল তোমাদের বলেছিলাম, লেকচার্স অন জুরিসপ্রুডেন্স 1832 একটা বিখ্যাত তার বই ছিল, আর সেকেন্ড আর একটা বই ছিল, সেটা হচ্ছে প্রভিন্স অফ জুরিসপ্রুডেন্স ডিটারমাইন্ড 1832। দুটো বই না, দুটো আলাদা পাবলিকেশনস দেখাচ্ছিল আমাকে, আমি এই দুটো তারপরেও 32ই রেখেছি, কারণ বইগুলোতে আমাদের 32ই আছে, কিন্তু ইন্টারনেটে একটু অন্যরকম দেখাচ্ছিল। বাট তোমরা 32টাই মনে রেখো, কারণ এটাই কিন্তু মানে এটা এস্টাবলিশড বলা যেতে পারে, এক প্রকার অথেন্টিক। 8 নম্বর দিকে চোখ রাখো। 8 নম্বর বলছে লিগ্যাল থিওরি অফ সোভারেন্টি ইন মডার্ন টাইমস ওয়াজ ফার্স্ট প্রোপাউন্ডেড বাই, এই যে এটা উত্তরটা চেঞ্জ করা হয়েছে, যখন ফার্স্ট বলবে তখনই এখানে তোমরা বোদিন ধরবে। এটার উত্তরটা এখানে তোমরা যখন সলভ করেছো তখন তোমরা নিশ্চয়ই এখানে জন অস্টিন পেয়েছো, এখানে তোমরা জন অস্টিন পেয়েছো, বাট দ্য কারেক্ট আনসার ইজ বোদিন হবে এটা, ঠিক আছে? বোদা যেটাকে আমরা বলছি, তো বোদা বা বদিন এটা তোমরা পাবে। তার বিখ্যাত বইটার নাম হচ্ছে সিক্স বুকস অন দ্য রিপাবলিক। কোথায় গেল 6 বুকস অফ, কোথায় গেল, কমনওয়েলথ আছে, এটা রিপাবলিক হবে, ঠিক আছে? 6 বুকস অন দ্য কমনওয়েলথ হবে না, এটা রিপাবলিক হবে, পরে কারেক্ট করে দেবো। তো এটা দেখে নিও, 1576 এটা প্রকাশিত হয়েছিল। 9 নম্বর কোয়েশ্চেন্সের দিকে চোখ রাখো। 9 নম্বর কোয়েশ্চেন্স কি বলছে? আ কি ফিগার ইন দ্য ডেভেলপমেন্ট অফ প্লুরালিস্ট থিওরি এস্ট। তো ডেভেলপমেন্ট অফ প্লুরালিস্ট থিওরি, তো বহুত্ববাদী তত্ত্ব যিনি তৈরি করেছেন, আমরা এর আগেও গতকালকের আগেও আমরা ক্লাসে আলোচনা করেছি রবার্ট ডালের কথা, তার পলিয়ার্কি আমরা আলোচনা করেছি, সেই পলিয়ার্কিতে তোমরা এটা পেয়েছো।
তো রবার্ট ডাল হয়ে যাবে এর সঠিক উত্তর। এবং পলিয়ার্কির এই প্রসঙ্গটা ভালো করে, এই টার্মিনোলজিটা ভালো করে মনে রাখো, এটা বারবার পরীক্ষায় জানতে চাই কম্পারেটিভ পলিটিক্স থেকে, ঠিক আছে? পলিয়ার্কি, এবং পলিয়ার্কি নিয়ে আমরা কোয়েশ্চেন্সও সলভ করেছি, কাজে তোমরা এটা ভালো করেই জানো। তার বিখ্যাত বই দুটোর নাম দেখে নাও। এখানে বলছে হু গভর্নস ডেমোক্রেসি অ্যান্ড পাওয়ার ইন অ্যান আমেরিকান সিটিজ 1961, আর দ্বিতীয় হচ্ছে প্রিফেস টু ডেমোক্রেটিক থিওরি, যেটা এর আগেও বললাম কিছুক্ষণ আগে, তো এগুলো পাচ্ছ। আর একটা হচ্ছে ডেমোক্রেসি অ্যান্ড ইটস ক্রিটিক্স, এটা না, এই তিনটে বইয়ের নাম তার ভালো করে মনে রাখো, ঠিক আছে? আর বিভিন্ন ধরনের যখন প্লুরালিজমের কথা বলেছেন তিনি, তখন বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপসগুলোর কথা বলেছেন। প্লুরালিজম বলতে বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপ সোসাইটিতে রয়েছে, একটা দেশের মধ্যে বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপসগুলো রয়েছে, সেই ইন্টারেস্ট গ্রুপসগুলো আলটিমেটলি কি করে না, ডিসিশন মেকিং প্রসেসে কিন্তু স্টেটের রোলটা পালন করে। স্টেটের যে ডিউটি ডিসিশন মেকিং প্রসেসে ডিসিশন গ্রহণ করার, তো সেখানে আমরা দেখতে পাবো বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপসগুলো সেখানে কিন্তু দায়িত্বগুলো পালন করে থাকে। এই ধরনের বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপসে তিনি কথা বলেছেন, ইনক্লুডিং পলিটিক্যাল পার্টিস, বিজনেস অ্যাসোসিয়েশনস, লেবার ইউনিয়নস এবং সিভিল অর্গানাইজেশনস, আরও যে সমস্ত আছে। তো এই সমস্ত অর্গানাইজেশনসগুলো কি করে, আলটিমেটলি স্টেটের হয়ে ডিসিশনস নেয়, কাজে এখানে স্টেট তার যে সোল অথরিটি সেটা কিন্তু দাবি করতে পারে না তার মতে। এগুলো আমরা দেখতে পাবো, তো এগুলো একটু ভালো করে দেখে নিও। 10 নম্বর কোয়েশ্চেনে চলে আসো, জেএনইউতে এসেছে MA 2019-তে, কি বলছে, হোয়াট ইজ দ্য মেইন ফাংশনস অফ দ্য স্টেট অ্যাকর্ডিং টু প্লুরালিজম। তো বহুত্ববাদ অনুসারে স্টেটের মূল কাজ কি? বহুত্ববাদ অনুসারে রাষ্ট্রের মূল কাজ হচ্ছে কোঅর্ডিনেট অ্যান্ড হারমোনাইজ অ্যাক্টিভিটিস অফ অল গ্রুপ অ্যান্ড অ্যাসোসিয়েশনস। যেহেতু বহুত্ববাদের কথা বলেছে, এর আগেই যে তোমরা দেখলে বহুত্ববাদের কথা বলেছে, তাহলে অবশ্যই এখানে ইন্টারেস্ট গ্রুপসের কথা থাকবে, বিভিন্ন স্টেটের মধ্যে যে অ্যাসোসিয়েশনসগুলো আছে তাদের কথা বলা থাকবে। তাহলে গ্রুপস এবং অ্যাসোসিয়েশনসগুলোর মধ্যে একটা কি করা দরকার, একটা কোঅর্ডিনেশন এবং এখানে হারমোনাইজেশনস করা উচিত, এটা স্টেটের কাজ। স্টেটের কাজটা আলটিমেটলি তার মানে যে ডিসিশন মেকিং এর কাজ ছিল তার, যেটা যেটা সেটা যেটা মনিস্টিক থিওরি বলে আসলো, এরা এসে বলছে যে সেটা তার কাজ নয়, এর কাজটা হচ্ছে কিন্তু এগুলো সোশ্যাল গ্রুপস যারা আছে, যেগুলো যে সমস্ত অ্যাসোসিয়েশনস আছে, সেই গ্রুপসগুলো এরা কাজগুলো করবে। স্টেটের দায়িত্বটা হচ্ছে এদেরকে শুধু এখানে কোঅর্ডিনেট করবে, এদেরকে কিন্তু হারমোনাইজ করার কাজটা করবে, ব্যাস এতটুকুই তার কাজ। বাকিগুলো এখানে হবে না, পড়লেই বুঝতে পারবে। প্রমোট অল রাউন্ড ওয়েলফেয়ার অফ সিটিজেন্স, এটা হবে না স্টেটের কাজ। এটা তো ওয়েলফেয়ার অফ সিটিজেন্সের কথা তো ওয়েলফেয়ার থিওরিস্টরা বলে থাকে, যেটা রিফর্মিস্ট যে আইডিয়াটা এসেছিল, রিফর্মিস্ট লিবারালিজমের যে আইডিয়াটা 1960 সালে 1960 যে ডিকেডসে যে আইডিয়াটা আমরা পেয়েছিলাম সেটা, তো এটা তো হবে না। ওয়েলফেয়ারের কথা তো ওয়েলফেয়ার থিওরিস্টরাই বলছে। থার্ড, এখানে চলে আসো, রেগুলেট অ্যান্ড কনফ্লিক্ট বিটুইন ক্যাপিটাল অ্যান্ড লেবার। তো ক্যাপিটাল লেবারের মধ্যে যে কনফ্লিক্ট ম্যানেজ করা, এটা তো তোমরা দেখবে যে এটা তো খানিকটা তোমরা দেখতে পাবে যে ওই যারা ওই ফেবিয়ান স্কুলস আছে, সেই ফেবিয়ান স্কুলের থিঙ্কার্সদের মধ্যে তোমরা এই আইডিয়াটা পাবে। আর প্রডিউস এসেনশিয়াল গুডস, যে প্রডিউস এসেনশিয়াল গুডস, এটা একেবারে যারা পলিটিক্যাল ইকোনমি যখন পড়বে তখন তোমরা ওখানে পাবে ন্যাশনালিস্ট একটা স্কুল পাবে পলিটিক্যাল ইকোনমির, সেই স্কুলের থিঙ্কার্সরা সেটা মনে করে যে প্রচুর পরিমাণে প্রোডাক্ট প্রডিউস করবে এবং যত বেশি করে পারে তারা সেটা বিভিন্ন দেশে গিয়ে এক্সপোর্ট করবে, কিন্তু ইম্পোর্টটা কম করবে, এক্সপোর্টটা বেশি করবে। তো এই সমস্ত আইডিয়াগুলোর সঙ্গে যায়, কিন্তু প্লুরালিজমের যখন আইডিয়া বলবে তখন কিন্তু পার্টিকুলারলি এটাই হবে। 11 নম্বরে চলে আসে। 11 নম্বর বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য নেসেসারি ক্যারেক্টারিস্টিক অফ দ্য স্টেট। নেসেসারি ক্যারেক্টারিস্টিক যখন বলবে, যে একেবারে অপরিহার্য বা প্রয়োজনীয় চরিত্র যেটা বলছে রাষ্ট্রের, তো রাষ্ট্রের প্রয়োজনীয় চরিত্র বা বৈশিষ্ট্য সেটা হচ্ছে সার্বভৌমিকতা। সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এটা। তোমাদের বলেছিলাম ট্রিটি অফ ওয়েস্টফেলিয়া 1648-এ যখন স্টেটের 4টে এলিমেন্টসকে ডিসাইড করা হলো, তখন সবার প্রথমে সেখানে টেরিটরিকে গুরুত্ব দেওয়া হলো, তারপর এই টেরিটরিতে বসবাস করা পপুলেশনসের কথা বলা হলো, তারপর সেই পপুলেশনসকে কন্ট্রোল করার জন্য গভর্নমেন্টের কথা বলা হলো, এবং আমরা দেখতে পাবো যে সেই গভর্নমেন্টের একটা স্বীকৃতি ছিল না, পরে এটাও এসেছে, বাট সেখানে সোভারেন্টির কথা বলা হলো, সোভারেন্টি, ঠিক আছে। পরবর্তীকালে সেই গভর্নমেন্টের রেকগনিশনসেরও কথা কিন্তু বলা হলো, এগুলো জুড়ে গেছে। অর্থাৎ একটা স্বীকৃতি না পেলে তুমি নিজেকে শুধু তো আর নিজের রাষ্ট্র বলে দাবি করতে পারো না, তোমার এই এলিমেন্টসগুলো থাকলে যে সে তুমি রাষ্ট্র বলে দাবিদার হবে, রাষ্ট্র বলে কনসিডার হবে, তা কিন্তু নয়। তো এগুলো ইন্টারন্যাশনাল যে কমিউনিটি আছে, সেই ইন্টারন্যাশনাল কমিউনিটির কিন্তু একটা রেকগনিশনসের প্রয়োজন পড়বে। যেমন 1971-এ শুধুমাত্র আমরা বাংলাদেশকে যে স্বাধীনই করে দিয়েছিলাম তা কিন্তু নয়, 1971-কে বাংলাদেশকে স্বাধীন করে দেওয়ার পাশাপাশি বাংলাদেশকে যাতে এখানে সোভারেন কান্ট্রি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, যাতে রাষ্ট্র হিসেবে মান্যতা দেওয়া হয়, সেই কারণে যথেষ্ট চেষ্টা আমরা করেছি। ইউনাইটেড নেশনস থেকে শুরু করে ইন্ডিভিজুয়াল বিভিন্ন স্টেটসগুলোকে আমরা গিয়ে রিকোয়েস্ট করেছি, বিভিন্ন রকমভাবে আমরা পলিটিক্যাল আমাদের একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করেছি, করে স্টেটকে, বাংলাদেশকে একটা সোভারেন স্টেট হিসেবে কিন্তু স্বীকৃতি দেওয়ার কাজ করেছি। সো এটা কিন্তু হয়েছে, কিন্তু এবং রিসেন্টলি তোমরা দেখলে প্যালেস্তাইনকে একটা স্টেটের রেকগনিশনস দেওয়ার কথা বলা হলো, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পড়াতে গিয়ে এটা তোমাদের বলেছি আমি। তো
তো রেকগনিশনসটাও কিন্তু এখন একটা স্টেটের বিশেষ এলিমেন্টস, যে তুমি নিজেকে রাষ্ট্র বলে দাবি করলেই যে তুমি রাষ্ট্র হয়ে যাবে তা কিন্তু নয়। তুমি রাষ্ট্র বলে তখনই গুরুত্বপূর্ণ নিজেকে দাবি করতে পারো, বা তোমার 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 তুমি স্বীকৃতি তোমার তোমার মর্যাদা পাবে যখন তোমাকে স্বীকৃতি দেবে। কে দেবে? ইন্টারন্যাশনাল কমিউনিটি যখন তোমাকে স্বীকৃতি দেবে। কেন? কারণ এই গ্লোবালাইজ ওয়ার্ল্ডে তুমি এখন একাই আর সার্ভাইভ করতে পারবে না। তোমার সার্ভাইভালের জন্য এখন তোমাকে অন্য দেশগুলোর উপর ডিপেন্ডেন্ট হতে হবে। কাজেই কোন দেশ তোমার সঙ্গে ব্যবসা বাণিজ্য করবে আর কোন দেশ তোমার সাথে ব্যবসা বাণিজ্য করবে না, সেটা কিন্তু ডিপেন্ডস করছে এই ইন্টারন্যাশনাল কমিউনিটির উপরে। তো স্বাভাবিকভাবে ইন্টারন্যাশনাল কমিউনিটির কিন্তু এখানে মতামতটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এটা ভালো করে মাথায় রাখবে। তো এটাকেই রেকগনিশনসটাও একটা কিন্তু এখন একটা বড় এলিমেন্টস। 12 নম্বরে চলে আসো। 12 নম্বর কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাসোসিয়েটেড উইথ প্লুরালিস্ট থিওরি। তো প্লুরালিস্ট থিওরি হচ্ছে এখানে যিনি জড়িত এটার সাথে তিনি হচ্ছেন রবার্ট ডাল। রবার্ট ডাল জড়িত। আমরা জানি যে প্যারেটো, মস্কা, মিলস এরা হচ্ছে কি? এরা হচ্ছে এলিট থিওরিস্ট হিসেবে কনসিডার হয়, তাই না? এলিট থিওরিস্ট হিসেবে কনসিডার হয়। আর চার্লস টেইলরের নামটা একটুখানি দেখে নাও। এই প্যারেটো আর মিলসের নাম একাধিকবার তোমাদের বলেছি, বারবার পরীক্ষায় জানতে চেয়েছে, কিন্তু টেইলরের নামটা তোমরা একটু জেনে নাও। আগামী দিনে ক্লাসে জানবে তোমরা অবশ্যই। সিটিজেনশিপ তোমাদের পড়াবো, তোমাদের মাল্টিকালচারালিজম শুরু করব, তখন টেইলরের নামটা আলোচনায় আসবে। তো কাজে এখানে একটু জেনে নাও। টেইলর হচ্ছেন একজন কানাডিয়ান ফিলোসফার। তিনি তার পলিটিক্যাল ফিলোসফি, তবে গুরুত্বপূর্ণ কতগুলো পলিটিক্যাল ফিলোসফির জন্য বেশ চর্চিত হয়েছেন, এবং সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যেমন কমিউনিটারিয়ানিজম মানে হচ্ছে যেটাকে বলা হচ্ছে যে সম্প্রদায়বাদ বা সমাজবাদকে এক প্রকার বলতে পারো, যেখানে যে এই আলোচনাটা তার বিশেষ করে সোশ্যালিজমের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছে, এবং লিবারালিজমের এক প্রকার ক্রিটিসিজম বলা যেতে পারে। যে লিবারালিজমে ইন্ডিভিজুয়ালিজমকে গুরুত্ব দেওয়া হয়, সেই লিবারালিজমের এটা একটা ক্রিটিসিজম। লিবারালিজমে যেখানে ইন্ডিভিজুয়ালিজমকে গুরুত্ব দেওয়া হয়, যেখানে ইন্ডিভিজুয়ালসকে একেবারে একটা 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 ফান্ডামেন্টাল ইউনিট হিসেবে ধরা হচ্ছে, সেখানে আমরা দেখতে পাবো, বা নিউক্লিয়ার ইউনিট হিসেবে ধরা হচ্ছে, সেখানে এনার বক্তব্য হচ্ছে যে না, ইন্ডিভিজুয়াল উইথাউট কমিউনিটি ক্যান নট বিকাম ইন্ডিভিজুয়ালস। তো এই কমিউনিটির গুরুত্ব তিনি সেখানে কিন্তু দিয়েছেন, অর্থাৎ ইন্ডিভিজুয়ালসকে কমিউনিটির মধ্যেই তার ইন্ডিভিজুয়ালিটিকে প্র্যাকটিস করতে হবে। তো এই আইডিয়াগুলো তিনি সেখানে দিয়েছেন, এটা আমরা দেখতে পাবো। কমিউনিটির মাল্টিকালচারালিজমেরও আইডিয়া তার পাবো, যে বিভিন্ন যে কমিউনিটিগুলো বিভিন্ন যে আছে, তাদের যে নিজেদের যে কালচারসগুলো আছে, সেই কালচারসগুলোকে কিন্তু স্বীকৃতি দিতে হবে। তো এখন তোমরা বিশেষ করে দেখতে পাচ্ছ যে গ্লোবালাইজড ওয়ার্ল্ডে এখন বিভিন্ন কালচারসগুলোর একটা সংমিশ্রণ তৈরি হচ্ছে প্রচুর, যেহেতু ইমিগ্রেশনসের মতো পলিসিসগুলো উঠে আসছে, যে ইকোনমিক হাব যেগুলো হয়েছে, ইকোনমিক্স যেগুলোকে বলা হচ্ছে যে সিটি যেগুলোকে বলা হচ্ছে, ও ডমিনেন্ট সিটি, ওয়ার্ল্ড ডমিনেন্ট সিটি যেগুলোকে বলা হচ্ছে, তো সেখানে প্রচুর মানুষ তোমরা দেখছো যে সেখানে কিন্তু সেদিকেই চলে যাচ্ছে। অর্থাৎ দেখবে ভারতবর্ষের প্রচুর সেখানে শিক্ষিতরা সেখানে কি করছে? ইউরোপের দিকে চলে যাচ্ছে, আমেরিকাতে চলে যাচ্ছে। তো দীর্ঘদিন ধরে তারা সেখানে থাকছে, কিন্তু তারা সেখানে তাদের নিজেদের কালচারকে প্র্যাকটিস করার কোনো তখন রাইটস এনজয় করতে পারছে না। তো এই সমস্ত রাইটসগুলো তারা যাতে এনজয় করতে পারেন, সেই সমস্ত বিষয়গুলো নিয়েই এখানে আলাপ আলোচনা করেছেন এই চার্লস টেইলর। আমরা এখানে এগুলো দেখতে পাবো। সেকুলারিজমেরও আলোচনা খুব গুরুত্বপূর্ণ। সেকুলারিজম এবং মডার্নিটির আলোচনাটাও তার খুব গুরুত্বপূর্ণ। তার একটা বিখ্যাত বই ছিল আর সেকুলার এজ 2007-এ, যেটা প্রকাশিত হয়েছে। তো খুব গুরুত্বপূর্ণ একটা বই। তো এই সমস্ত বিষয় নিয়েও তিনি আলোচনা করেছেন যে সেকুলারিজমের বিষয়গুলোকেও প্র্যাকটিস করা দরকার। কারণ যেহেতু এখন একটা গ্লোবালাইজ ওয়ার্ল্ড তৈরি হচ্ছে, তো এখন মিশ্রণ, মানে বিভিন্ন ধর্মের মিশ্রণ তৈরি হচ্ছে, মিক্সচার একটা সোসাইটি তৈরি হচ্ছে। তো সেই সোসাইটিতে কে কী ধর্ম পালন করবে, কে কী ধর্ম পালন করবে না, সেটাও তার নিজস্ব ব্যক্তিগত চয়েস হওয়া উচিত। স্টেটের সেখানে ইন্টারফেয়ার করার মতো কোনো বিষয়, স্টেট যাতে সেখানে ইন্টারফেয়ার না করে, এই সমস্ত বিষয়গুলো নিয়েও তিনি চর্চা করেছেন। এগুলো আমরা দেখতে পাবো। এবং নট অনলি দ্যাট, আমরা পাশাপাশি দেখতে পাবো রেকগনিশনস অ্যান্ড আইডেন্টিটির যে পলিটিক্স, এই গ্লোবালাইজ ওয়ার্ল্ডেরই কথা বলা হচ্ছে। গ্লোবালাইজ ওয়ার্ল্ডে এখানে যে ইন্ডিভিজুয়াল হিসেবে, বা একটা ইন্ডিভিজুয়াল বলবো না, কমিউনিটি হিসেবে যে একটা স্বীকৃতি, তার যে একটা পরিচয়, কমিউনিটির তার যে একটা পরিচয় আছে, সেই কমিউনিটির পরিচয়টা সে পাচ্ছে না। দেখছো তোমরা ইউরোপের মাটিতে বিভিন্ন দেশগুলিতে দেখবে কখনো জুইসদের জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কখনো দেখবে কোনো মুসলিমদেরকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কখনো হিন্দুদের জ্বালিয়ে দেওয়া হচ্ছে। মানে বিভিন্ন ধরনের এই কমিউনিটির মানুষগুলোর উপর বিভিন্ন রকমভাবে অ্যাটাক নেমে আসছে। সেটা হয়তো সেখানকার সিভিল সোসাইটির মানুষজন করছে, নইলে সেখানকার সরকার করছে, নইলে সেখানকার আলাদা কোনো কমিউনিটি করছে, নিজেদের যারা ইন্টারনাল কমিউনিটি আছে সেগুলো, তো এদেরকে অ্যাটাক করছে। তো বাইরের যে সমস্ত কমিউনিটিসগুলো আছে, তারা গিয়ে যখন ওই দেশে বসবাস করছে, তারা তখন সেই নিজেদের মতো করে ধর্ম পালন করার, নিজেদের মতো করে ভাষায় কথা বলার, নিজেদের মতো করে খাদ্যের অভ্যাস, এগুলো তারা সেখানে কিন্তু পাচ্ছে না। তো ফলে তাদের নিজেদের এই একটা যে কমিউনিটির আইডেন্টিটিটাকে স্বীকৃতি দেওয়ার একটা দাবি কিন্তু জোরালোভাবে উঠতে থাকে এই ইউরোপের মাটিতে, আমেরিকার মাটিতে।
তো ওগুলো নিয়েই এখানে তারা কিন্তু চর্চা করেছেন, ইনি চর্চা করেছেন। আরো অনেকে আছেন মাল্টিকালচারালিজমে, তোমরা উইল কিমলিকা পাবে, হ্যাঁ, এই সমস্ত আরো অনেক থিঙ্কার্স পাবে, তোমরা পড়াবো ধীরে ধীরে তোমাদের সেগুলো। তো মজাদার একটা আলোচনা পাবে সেখানে তোমরা। তো যাই হোক, এগুলো একটু ভালো করে মাথায় রেখো যে এই আইডিয়া রিকগনিশনস এবং আইডেন্টিটির আলোচনাটা তিনি কিন্তু করেছেন। তার বিখ্যাত কতগুলো বইয়ের নাম দেখে নাও। সেটা হচ্ছে সোর্সেস অফ দ্য সেলফ, দ্য মেকিং অফ দ্য মডার্ন আইডেন্টিটি, 1989-এ প্রকাশিত হয়েছে। কি বইটার নাম? সোর্সেস অফ দ্য সেলফ, দ্য মেকিং অফ দ্য মডার্ন আইডেন্টিটি, 1989। 2 নম্বর হচ্ছে এখানে দ্য এথিক্স অফ অথেন্টিসিটি, 1991-এ প্রকাশিত হয়েছে। আর থার্ডটার নাম অলরেডি বললাম, দ্য সেকুলার এজ, 2007-এ প্রকাশিত হয়েছে। এগুলো তার গুরুত্বপূর্ণ বই। আরো দু একটা পাবে তোমরা পরে, যখন মাল্টিকালচারালিজম পড়াবো বা সিটিজেনশিপ পড়াবো, তখন তোমরা পাবে। এগুলো একটু ভালো করে দেখে নিও। এবং তার আলোচনা কোথায় কোথায় করা হয়, মাল্টিকালচারালিজমে করা হয় তার আলোচনা, সেকুলারিজমের যখন আলোচনা আসে তখন তাকে কোট করা হয়, এবং আইডেন্টিটি পলিটিক্সে তার কিন্তু আইডিয়াগুলোকে ডিসকাস করা হয়। এগুলো একটু ভালো করে দেখে নিও, পরীক্ষায় এগুলো কিন্তু আসতে পারে। যে আইডেন্টিটি পলিটিক্স হয়তো ডান দিকে দিয়ে দিল, বাঁ দিকে দিয়ে দিল, আর ডান দিকে থিঙ্কার্সের নাম দিয়ে দিয়েছে, তখন যেন তোমাদের না গোলাই এগুলো মুখস্থ করে নাও। এইভাবেও কিন্তু প্রচুর প্রশ্ন জানতে চায়। 13 নম্বরে চলে আসে। 13 নম্বর কি বলছে? অন দ্য কোয়েশ্চেন্স অফ স্টেট সোভারেন্টি, অন দ্য কোয়েশ্চেন্স অফ স্টেট সোভারেন্টি, 2023 সালে এটা পরীক্ষায় এসেছে, সিইউইটিতে এসেছে এটা, ঠিক আছে, সেন্ট্রাল ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টে এসেছে, যেটা মাস্টার্সের পরীক্ষা, পিজি বলে দিয়েছে, পিজি মানে পোস্ট গ্রাজুয়েট। তো 2023-এ এসেছে। তো যারা এখানে আছো পিজির জন্য ট্রাই করছো, তারা ভালো করে দেখো কি বলছে এখানে। ইস্যুস অফ গ্লোবাল কনসার্ন ক্যান নট চ্যালেঞ্জ এক্সটার্নাল সোভারেন্টি অফ দ্য স্টেট, ইস্যুস অফ গ্লোবাল কনসার্ন ক্যান নট চ্যালেঞ্জ এক্সটার্নাল সোভারেন্টি অফ দ্য স্টেট। তো এটা তো ঠিক হবে না। কি বলছে? ইস্যুস অফ গ্লোবাল কনসার্ন ক্যান নট চ্যালেঞ্জ, না, যে গ্লোবাল যে কনসার্ন যেগুলো, অর্থাৎ বিশ্বের যে সমস্ত ঘটনাগুলো আছে, বৈশ্বিক যে সমস্ত ঘটনা, সেগুলো তো রাষ্ট্রের যে এক্সটার্নাল সোভারেন্টি সেটাকে তো চ্যালেঞ্জ করছে। অর্থাৎ একটা রাষ্ট্র তার বৈদেশিক কি নীতি গ্রহণ করবে, সেই নীতির ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, সেই নীতিটাকে চ্যালেঞ্জ করে দিয়েছে কে? গ্লোবালাইজেশন করে দিয়েছে। কেন? কারণ এই নীতিগুলো আর স্টেটকে নিতে হচ্ছে না, এই নীতিগুলো এখন গ্লোবালাইজ, এখন এই ইনস্টিটিউশনস গুলো নিয়ে নিচ্ছে, বা নইলে হয়তো সেখানকার সিভিল সোসাইটি নিয়ে নিচ্ছে। তো কাজে এটা চ্যালেঞ্জ করেনি নয়, বরং চ্যালেঞ্জ করেছে। গ্লোবালাইজেশন স্টেটের এক্সটার্নাল যে সোভারেন্টি সেটাকে কিন্তু চ্যালেঞ্জ করে দিয়েছে। তো কাজে এটা তো ভুলই হবে, ক্যান নট যেহেতু বলেছে, ক্যান নট বলাতে এটা ভুল হয়ে গেছে। এখানে যদি নট শব্দটা না থাকতো তাহলে ঠিক হয়ে যেত। বি নাম্বার বলছে সাচ ইস্যুস ক্যান নট ব্রিং মাল্টিল্যাটারাল প্রেশারস অন ডিসিশন মেকিং অন দ্য স্টেট, না, এটাও তার মানে ভুল। যে যখন গ্লোবালাইজেশন হচ্ছে তার মানে কি প্রেশারও থাকবে, তার ইনস্টিটিউশনসগুলোর প্রেশার থাকবে। যেমন আমরা WTO-র এখন বিভিন্ন পলিসিসগুলো মেনে চলতে বাধ্য হচ্ছে। এগ্রিকালচারাল বিশেষ করে যে পলিসি আছে, সেটা আমরা যেমন এগ্রিকালচারাল কান্ট্রি হিসেবে সেটা আমরা মেনে চলতে বাধ্য হচ্ছি, ঠিক আছে। তো স্বাভাবিকভাবে বুঝতেই পারছো যে এটা প্রেশারস কিন্তু থাকবে, এবং সেই প্রেশারস যখন থাকবে এবং তোমাকে যখন সেই প্রেশারকে মান্যতা দিয়েই কাজ করতে হচ্ছে, তখন স্বাভাবিকভাবে বুঝে নাও যে তোমার কিন্তু সোভারেন্টি বলে আর কিছু থাকছে না। তো কাজে এখানেও ক্যান নট বলাতে, নট শব্দটি বলাতে এটাও কিন্তু ভুল হয়ে গেছে। সি নাম্বার কি বলছে? সি নাম্বার বলছে হিউম্যান রাইটস মুভমেন্টস এফেক্ট দ্য পলিসি অফ ইন্টারনাল সিকিউরিটি অফ দ্য স্টেটস, হিউম্যান রাইটস মুভমেন্টস এফেক্ট দ্য পলিসি অফ দ্য ইন্টারনাল সিকিউরিটি অফ দ্য স্টেট। যে হ্যাঁ, হচ্ছে যে মানবাধিকার যে সমস্ত আন্দোলনগুলো হচ্ছে, সেই আন্দোলনগুলো কি করছে, একটা জাতি রাষ্ট্রের মধ্যে তার যে আভ্যন্তরীণ যে হচ্ছে নিরাপত্তা, সেই নিরাপত্তাটাকে নষ্ট করছে। হ্যাঁ, করছে, এটা হচ্ছে। তো এটা তো স্বাভাবিক কথা, তো নষ্ট হচ্ছে। তো মানবাধিকার সংগঠনগুলো যখন আন্দোলন করে, তার তখন একটা দেশের নিরাপত্তা তখন বিঘ্নিত হয়, এটা স্বাভাবিক কথা হবে। ডি নাম্বার বলছে কি হিউম্যান রাইটস ইস্যুস আর অলসো ডিপ্লয়েড বাই দ্য স্টেটস টু ইনফ্লুয়েন্স ইচ আদার ডিসিশনস। হ্যাঁ, এটাও হয় যে বিভিন্ন হিউম্যান রাইটস যে সমস্যাগুলো আছে, যে হিউম্যান রাইটসকে কেন্দ্র করে যে সমস্যাগুলো আছে, সেগুলো যখন নিয়ে আসা হচ্ছে একটা দেশের মধ্যে, তখন কি হচ্ছে, স্টেটের সোভারেন্টিটা সেখানেও কিন্তু কম্প্রোমাইজ হচ্ছে। যেমন এর আগে কোনো একটা ক্লাসে তোমাদের বলছিলাম, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে, যে একটা নতুন ইন্টারন্যাশনাল একটা হিউম্যান রাইটস বডি তৈরি হচ্ছে, যে বডি কি করছে, বিশ্বের বিভিন্ন দেশগুলোর উপরে কিন্তু প্রতিবন্ধকতা আরোপ করছে। এবং গত বছরে ইন্ডিয়ার উপরে একটা ব্যান ক্রিয়েট করেছিল, এই বছরে একটা নতুন করে তারা কিন্তু ব্যান ক্রিয়েট করতে চাইছে। বাট সেখানে আমরা আবার সেখানে কি করেছি, একটা এক্সকিউজ দিয়েছে এইরকম, যে ইন্ডিয়াতে এই মুহূর্তে ইলেকশনস চলছে, লেট কমপ্লিট দ্য প্রসেস অফ ইলেকশন। তো এইটা বলে আমরা সেখানে তাদেরকে আশ্বস্ত করে রেখেছি, এবং বলা হয়েছে যে হ্যাঁ, তোমরা যে ইন্টারন্যাশনাল এই যে বডি, তোমরা যা এখানে হিউম্যান রাইটসকে কেন্দ্র করে যে চেঞ্জেসগুলো নিয়ে আসতে বলছো আমাদের ইনস্টিটিউশনের মধ্যে, আমরা অফকোর্স সেগুলো আফটার ইলেকশনস, আফটার দ্য রেজাল্ট আমরা কিন্তু সেটা নিয়ে আসবো, নতুন সরকার সেগুলো করবে। তো বুঝতেই পারছো, যখন এগুলো করতে হচ্ছে তখন স্টেটের সার্বভৌমিকতা, তার যে ডিসিশন, সেটা তার মানে প্রভাবিত হচ্ছে। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি কি, যে স্বাধীনভাবে সে আর ডিসিশন নিতে পারছে না। এখন ওই সমস্ত অর্গানাইজেশনসগুলোর, ইনস্টিটিউশনসগুলোর ডিসিশনস মেনে তোমাকে, বা পলিসি মেনে, বা প্রেশার মেনে তোমাকে কাজ করতে হচ্ছে। তো স্বাভাবিক, হিউম্যান রাইটসগুলোর মধ্যে দিয়ে এখানে কি করছে, স্টেটের উপর একটা ডিসিশন চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং একে অপরকে এরকমভাবে তারা কিন্তু ইনফ্লুয়েন্স করে থাকে। তো
এই কারণে সি আর ডিটা ঠিক হয়েছে, এ আর বিটা এখানে ভুল হয়েছে। বোঝা গেল? 14 নম্বরের দিকে তাকাও। 14 নম্বর কোয়েশ্চেন কি বলছে? হু অ্যামং দ্য ফলোইং থিঙ্কার্স ক্রিটিসাইজ দ্য অস্ট্রিনিয়ান থিওরি অফ সোভারেন্টি। অস্ট্রেলিয়ান থিওরি অফ সোভারেন্টি মানে অস্ট্রেলিয়ান মানে হচ্ছে জন অস্টিনের কথা বলছে। তো জন অস্টিনকে ক্রিটিসাইজ করেছেন বহুত্ববাদী যারা থিঙ্কার্স আছেন। তো তার মধ্যে প্রথম নামটা তো ল্যাস্কিরি নাম ছিল, আমরা জানি। তো প্রশ্নটা কি বলেছে? অন দ্য গ্রাউন্ড দ্যাট ল ইজ নট দ্য কমান্ড অফ সোভারেন্টি। এটা ভালো করে মাথায় রেখো, এটা কিন্তু বলেছিলেন, জন অস্টিন বলেছিলেন যে ল ইজ দ্য কমান্ড অফ সোভারেন্টি। তোমরা বোধহয় পাবেও, কোয়েশ্চেন্সটা বোধহয় পরীক্ষাতেও এসেছে যে কে বলেছেন ল ইজ দ্য কমান্ড অফ সোভারেন্টি। তো এটা জন অস্টিন বলেছিলেন ল ইজ দ্য কমান্ড অফ সোভারেন্টি। এটা বোধাও বলেছিলেন, বাট এখানে জন অস্টিনের নামটা বিশেষভাবে আলোচনায় আসে যেহেতু তিনি মেন থিঙ্কার্স। তো জন অস্টিন এই কথাটি বলেছিলেন, বাট অ্যান এক্সপ্রেশনস অফ দ্য কমিউনিটি সিন অফ রাইটস। এটা আমরা দেখতে পাবো কি যে এটা স্বাভাবিকভাবে বুঝতেই পারছো যে এটা ল্যাস্কির বলেছে যে এটা তার কারণ তিনি বলেছেন যে লটাই শেষ কথা নয়, কারণ লটাকে তৈরি করেছে মানুষ তাদের নিজেদের বেনিফিটের কারণে, বেনিফিট পাবে বলে এটাকে একটা প্রসেস হিসেবে ব্যবহার করেছে। তার কাজেই এটা যদি আলটিমেটলি মানুষের উদ্দেশ্যকে যদি সার্ভ করতে ব্যর্থ হয়, মানুষের অবজেক্টিভসকে যদি সার্ভ করতে ব্যর্থ হয়, তাহলে সেখানে লয়ের প্রয়োজন কি আছে? লটাকে তার মানুষ চেঞ্জ করতে পারে, বা সেই লকে ইগনোর করে মানুষ কি হতে পারে? ট্র্যাডিশনসের উপর ভরসা রাখতে পারে, লয়ের উপর কেন ভরসা রাখবে? তো এই কারণে তিনি এখানে ল্যাস্কি হবে সঠিক উত্তর। তো ল্যাস্কি তোমরা দেখবে এরকম বিভিন্ন ট্র্যাডিশনস, তারপরে তোমরা দেখবে এখানে কাস্টমস, বিভিন্ন আরও যে ইনস্টিটিউশনসগুলো আছে, অর্গানাইজেশনসগুলো আছে, অ্যাসোসিয়েশনসগুলো আছে, সেগুলোর উপর জোর দিয়েছেন। তো তিনি যেহেতু প্লুরালিস্ট, তিনি এখানে সঠিক উত্তরটা হবেন, বাকিরা এখানে কিন্তু হবে না, কারণ ডিরেক্টলি ইনি বলেছেন কথাটি। তো এখানে দেখে নিও তিনি একজন মিড 20th সেঞ্চুরির একজন ফিলোসফার ছিলেন। তার সোভারেন্টি নিয়ে কতগুলো কথা তিনি সেখানে বলেছেন, খুব সুন্দর কথা, এগুলো ভালো করে দেখে নিও। এবং তার বইগুলোর নাম এখানে ভালো করে দেখে নাও। একটা হচ্ছে আ গ্রামার অফ পলিটিক্স 1925, আর সেকেন্ড বইটা যেটা বিখ্যাত তার বই, সেটা হচ্ছে পলিটিক্যাল থট ইন ইংল্যান্ড ফ্রম লক টু বেনথাম 1920। ভালো করে এই বইটার নাম দেখে নাও, এটা কিন্তু একবার দেখলাম পরীক্ষায় এসেছিল। ঠিক আছে, এই বইটা, এগুলো একটু ভালো করে দেখে নিও। 15 নাম্বার কোয়েশ্চেনে চলে আসো, কি বলছে? হু সেড দ্যাট দ্য লেজিসলেটর ইজ দ্য ল মেকার। তো লেজিসলেটর ইজ দ্য ল মেকার, এটা অস্টিনই বলেছিলেন। আর কে বলবে এটা? ম্যাকিয়াভেলি তো আমরা পাইনি, বার্কার পাবো না, পাবো না আমরা, এটা বোদিনও পাবো না। এটা যখন লেজিসলেচারের কথা বলছে তখন অস্টিনেরই কথা হবে, এটা দেখে নিও। 16 নাম্বার কোয়েশ্চেন, এটা মুখস্থ করার বিষয়, এগুলো আর বিশেষ করে ব্যাখ্যার কিছু নেই। 16 নাম্বার কোয়েশ্চেনে চলে আসো, কি বলছে? হু ডিফাইন্ড ল অ্যাজ দ্য কমান্ড অফ দ্য সোভারেন। এই যে এক্ষুনি আমরা পড়লাম, তো জন অস্টিন, নতুন করে আর বলার কিছু নেই। বিহারে এটা এসেছে 2023 সালে, বিহার পিজিটিতে এসেছে। হু সেইড সোভারেন্টি ইজ দ্য সুপ্রিম উইল অফ দ্য স্টেট, এটাও বিহার পিজিটিতে এসেছে। হু সেইড সোভারেন্টি ইজ দ্য সুপ্রিম উইল অফ দ্য স্টেট, তো এটা FW উইলবি হবে। একটু তোমাদের কঠিন মনে হতে পারে, এটা ব্যতিক্রমী নাম। আমরা উইলবিকে আমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়েছি, হ্যাঁ, প্রিন্সিপালস অফ পলিটিক্যাল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের, মানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের প্রিন্সিপালসগুলো তিনি লিখেছিলেন, এখানে কতগুলো দিয়েছিলেন। বাট আমরা এখানে তাকে সোভারেন্টির আলোচনায় আমরা কখনো এক্সপেক্ট করি না, বাট ঠিক আছে, এখানে আছে যখন দু একটা ব্যতিক্রম নাম থাকবে, এগুলো একটু মুখস্থ করার বিষয়, ডিরেক্টলি মুখস্থ করে নিও। চলে আসো 18 নম্বর কোয়েশ্চেন্সে। হু অ্যামং দ্য ফলোইং থিঙ্কার্স রেকমেন্ডস সোশ্যালিস্ট প্লুরালিজম? এই যে বললাম, বাই হুইচ হি মিনস ডেমোক্রেটাইজিং দ্য স্টেট, যে রাষ্ট্রকে গণতান্ত্রিকরণ করতে হবে, যেটার জন্য তিনি বলেছিলেন যে সোশ্যালিস্ট প্লুরালিজমকে অ্যাডপ্ট করতে হবে। তো এটা পুলঞ্জাস হবে, ঠিক আছে, নিকোলাস পুলঞ্জাস হবে এর সঠিক উত্তর। ইনি একজন মার্কসিস্ট ছিলেন, সোশ্যালিস্ট পার্সপেক্টিভগুলোর উপর জোর দিয়েছেন। এইগুলো বা বেসিক জিনিসগুলো মনে রেখো, এবং এই সমস্ত বইগুলো তার নাম একটুখানি মনে রেখো, এই বইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কি পলিটিক্যাল পাওয়ার অ্যান্ড সোশ্যাল ক্লাসেস 1968, ফ্যাসিজম অ্যান্ড ডিক্টেটরশিপ, দ্য থার্ড ইন্টারন্যাশনাল অ্যান্ড দ্য প্রবলেম অফ ফ্যাসিজম 1974, স্টেট পাওয়ার অ্যান্ড সোশ্যালিজম 1978, ক্লাসেস ইন কন্টেম্পোরারি ক্যাপিটালিজম 1979। এই চারটে বইয়ের নাম ভালো করে মনে রেখো, এগুলো কিন্তু নিকোলাস পুলঞ্জাসের লেখা, এগুলো বারবার পরীক্ষায় জানতে চাইতে পারে। চলে আসো 19 নম্বর কোয়েশ্চেন্সে। 19 নম্বর কোয়েশ্চেন্স কি বলছে? সার্বভৌমত্বকে আইন দ্বারা অবাধ নাগরিক ও প্রজাদের উপর সর্বোচ্চ ক্ষমতা হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে রয়েছে এই উক্তিটিকার। এটা বাংলা কোয়েশ্চেন্স, ইংলিশ মিডিয়ামে যারা আছে একটু অসুবিধা হতে পারে, বাট একটা দুটো কোয়েশ্চেন্স, বা এটা ইংরেজিটাও আপলোড করা হয়েছে, এমন নয় যে আপলোড করা হয়নি, পাবে তোমরা। যাই হোক, এখানে কি বলেছে? এটা যা বোধি, এটা বা যা বোধা এর সঠিক উত্তরটি হবে। এখানে আইনের কথা বলেছে, আইন দ্বারা অবাধ নাগরিক ও প্রজাদের উপর সর্বোচ্চ ক্ষমতা, অর্থাৎ আইন দ্বারা এখানে সমস্ত সিস্টেমটিকে বেঁধে দেওয়া হয়েছে। তো সবার প্রথমে তো যা বোধা হবে, তারপরে অস্টিন হবে, ঠিক আছে, এগুলো আমরা জানি। তারপরে এখানে বেনথাম হবে, রুশো হবে, এরা হবে, কিন্তু সবার প্রথমে নামটা হচ্ছে যা বোদিন। ঠিক আছে, এটা একটু ভালো করে মাথায় রেখো জিনিসগুলো।
স্কুল সার্ভিস কমিশনে এবার এসেছিল 2023-এ। 20 নাম্বার কোয়েশ্চেন কি বলছে, প্লুরালিস্ট থিওরি অফ সোভারেন্টি বিলিভস ইন, তো কিসে বিশ্বাস করে তারা, ডিস্ট্রিবিউশন অফ সোভারেন পাওয়ার, ডিস্ট্রিবিউশন অফ সোভারেন পাওয়ার, অর্থাৎ সার্বভৌম যে ক্ষমতা সেই সার্বভৌম ক্ষমতার বিতরণে তারা বিশ্বাস করে, বিতরণ, ডিস্ট্রিবিউশন। কি বলে তারা বলার চেষ্টা করে এইরকম ভাবে আমরা দেখতে পাবো যে বিভিন্ন যে অ্যাসোসিয়েশনস গুলো আছে, অর্গানাইজেশনস গুলো আছে স্টেটের ভেতরে, সেই অ্যাসোসিয়েশনস অর্গানাইজেশনস গুলো আলটিমেটলি কি করে না, তারা কিন্তু স্টেটের ডিসিশন মেকিং এর যে পাওয়ার সেই পাওয়ারটা এনজয় করে। তো স্বাভাবিকভাবেই স্টেটের পাওয়ারটা এদের মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়ে আছে। তো প্লুরালিস্ট থিওরি এটাই বলার চেষ্টা করে যে আলটিমেটলি এদের মধ্য দিয়েই তার মানে উন্নতি হওয়া সম্ভব, মানুষের ওয়েলফেয়ার হওয়া সম্ভব, স্টেটের মধ্যে দিয়ে হওয়া সম্ভব নয়, এবং এগুলো এটাই একটা বাস্তব সত্য। তো স্টেটের আইডিয়ার বিপরীতে এরা কিন্তু বিভিন্ন অ্যাসোসিয়েশনস, অর্গানাইজেশনস, রুলস রেগুলেশনস, কাস্টমস যেগুলো আছে, বিশেষ রুলস রেগুলেশন কাস্টম বলবো না, যে কাস্টমস আছে, তারপরে হচ্ছে ট্র্যাডিশনস আছে, এই সমস্ত বিষয়গুলোর উপরে তারা কিন্তু ফোকাস করেছে। এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনসও আছে, যেগুলো রিজিওনাল অর্গানাইজেশনস আছে, ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টস হয়েছে, সেই সমস্ত বিষয়গুলোর উপরে কিন্তু তারা জোর দিয়েছে, এবং তারা বলে যে সোভারেন পাওয়ার এই সমস্ত কিছুর মধ্যে কিন্তু বিতরণ হয়ে আছে। ঠিক আছে, 21 নাম্বার দেখো, 21 নাম্বার কি বলছে, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ ক্যারেক্টারাইজড বাই ইন্ডিপেন্ডেন্স ইন ইটস রিলেশনস উইথ আদার এজেন্টস বোথ ডোমেস্টিক অ্যান্ড ফরেন। তো এটা কে বলবে, সোভারেনরা বলবে, যে সোভারেনরাই বলে থাকে যে ইন্টারনাল এবং এক্সটার্নাল ক্ষেত্রে স্টেটই হচ্ছে সোভারেন একটা বডি, যে তার সমস্ত ডিসিশনসগুলো সে নিজের মতো করে নেবে, কারো ইনফ্লুয়েন্সে সে কোনো ডিসিশন নেবে না, কারো প্রভাব তার উপর কিন্তু খাটবে না। তো এটা সোভারেনরাই বলে, এটা সোভারেন্টির বেসিক আইডিয়া, এটা মনিজমের আইডিয়া, এটা ভালো করে মাথায় রেখো, সোভারেন্টির আইডিয়া এবং এটা মনিজমের আইডিয়া। 22 নম্বর কোয়েশ্চেন্সে চলে আসো। 22 নম্বর কোয়েশ্চেন্স কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ দ্য চিফ এক্সপোনেন্ট, which one of the following was the chief exponent of the pluralistic theory of sovereignty। তো আবার এখানে নামটা পেয়ে চলে আসতে পারছো, বাকিরা সবই এখানে হচ্ছে কিন্তু মনিস্টিক থিওরির হচ্ছে থিঙ্কার্স। এখানে প্রথম নামটা হচ্ছে বোদা, তারপরে হচ্ছে অস্টিন, বোদা, তারপরে বেনথাম, তারপরে আমরা অস্টিন পেয়ে যাচ্ছি। তো এগুলো ভালো করে এই নামগুলো মনে রেখো। 23 নাম্বার চলে আসো। 23 নাম্বার কোয়েশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ দ্য চিফ এক্সপোনেন্ট অফ দ্য মনিস্টিক থিওরি অফ সোভারেন্টি। এই যে দেখো বলে দিয়েছে, মনিস্টিক থিওরি অফ সোভারেন্টির যারা, যে যিনি কি চিফ এক্সপোনেন্ট, মুখ্য প্রবক্তা। তো মুখ্য প্রবক্তা হচ্ছে কিন্তু জন অস্টিন হচ্ছে মুখ্য, কিন্তু প্রথম কে ছিলেন, প্রথম ছিলেন হচ্ছে বোদিন, কিন্তু মুখ্য হচ্ছে কিন্তু অস্টিন। এগুলো মাথায় রাখবে, ঠিক আছে, এগুলো মাথায় রাখবে। 24 নম্বরে চলে আসো। 24 নম্বর কি বলছে, হু ইজ অফ দ্য ভিউ দ্যাট দ্য সোভারেন ক্যান নট ট্যাক্স। এটা অলরেডি পেলাম আমরা, বোদিন রিপিট কোয়েশ্চেন, সেকেন্ড টাইম রিপিট হচ্ছে। এবার দেখো, তখন অন্য সালে দিয়েছিল, এবার অন্য সালে দিয়েছে, ঠিক আছে, কেরলেই দিয়েছে। তখন বোধহয় কর্ণাটকে দিয়েছিল প্রথমটা, তাই না, কর্ণাটকে দিয়েছিল। 25 নম্বরে দেখো কি বলছে, হুইচ থিওরি কনসিডার দ্য অ্যাসোসিয়েশনস অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ দ্য স্টেট ইটসেলফ। যে অ্যাসোসিয়েশনসগুলোর উপর গুরুত্ব দিয়েছে, যে স্টেটের মতো অ্যাসোসিয়েশনসগুলোর উপর গুরুত্ব দিয়েছে। তো স্টেটের মতো অ্যাসোসিয়েশনসগুলোর উপর কথা যখন বলছে, তখন এটা প্লুরালিস্টিক থিওরি হবে। অ্যাসোসিয়েশনসের কথা বললাম, তারা স্টেটের পাওয়ারের উপর ভরসা নেই তাদের, স্টেটকে দিয়ে সেখানে জনগণের ওয়েলফেয়ার হয় না, তাদের হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট হয় না। তো কাজে অ্যাসোসিয়েশনস যেগুলো আছে স্টেটের ভেতরে বা বাইরে, সেগুলোর উপরে তারা কিন্তু জোর দিয়েছে। 26 নম্বর কি বলছে, 26 নম্বর বলছে, হু অ্যামং দ্য ফলোইং পলিটিক্যাল ফিলোসফার রিজেক্টেড দ্য কনসেপ্ট অফ সোভারেন্টি। তো এটা হ্যারল্ড ল্যাস্কি হবে, প্লুরালিস্ট, তিনি কেবলমাত্র তিনি প্লুরালিস্ট, বাকিরা হচ্ছে সবই এখানে মনিস্টিক থিওরিস্ট, তাই না, তারা হচ্ছে মনিজমের থিওরিস্ট। তো তাই এখানে দেখতে পাচ্ছি আমরা স্বাভাবিকভাবে এটা ল্যাস্কি হবে, বারবার রিপিট করছে, দেখো ঘুরিয়ে ফিরিয়ে একই জিনিস, খুব কঠিন কিছু জিজ্ঞেস করে না এখান থেকে। The concept of plural sovereignty is associated with popular. The concept of popular sovereignty, কিছুক্ষণ আগে তোমাদের বললাম পপুলার কেন, এক্সপ্লেনেশনস দিলাম, তো এটা রুশো হয়ে যাবে। হবস কি হবে, অ্যাবসলিউট। জন লক কি হবে, জন লক হবে এখানে পপুলার, জন লক হবে পলিটিক্যাল, জন লক হবে পলিটিক্যাল বা লিমিটেড সোভারেন্টি, ঠিক আছে। হেগেল কি হবে, ডিভাইন সোভারেন্টি হবে। হেগেলের নামটা এখানে ভালো করে মনে রাখো, ডিভাইন সোভারেন্টি হবে। কেন, কারণ তিনি বলেছিলেন লাস্ট মুহূর্তে, যে তিনি সেখানে কি দেখালেন হচ্ছে এটাই, যে সেখানে থিসিস অ্যান্টিথিসিস সিনথেসিস হচ্ছে, যে পরিবার থেকে সমাজ, আর পরিবার আর সমাজের মধ্যে দ্বন্দ্ব হয়ে সেখানে হয়তো স্টেটে তৈরি হচ্ছে, স্টেটই সেখানে হয়তো সুপ্রিম অথরিটি হিসেবে উঠে আসছে। এবং এটা একটা টেলিওলজিক্যাল প্রসেসে হয়েছে, যে একটা টেলিওলজিক্যাল প্রসেস মানে ধাপে ধাপে সেটা উন্নতি হয়ে রাষ্ট্রের হয়তো আইডিয়াটি এসেছে। কিন্তু আলটিমেটলি আমরা কি দেখতে পাবো, স্টেটের উপরেই সমস্ত ক্ষমতা অর্পণ করেছে, এবং যখন অর্পণ করলো সমস্ত ক্ষমতা, সমস্ত ডিউটিস যখন তিনি স্টেটের হাতে দিয়ে দিলেন, তখন আলটিমেটলি আমরা দেখতে পাবো যে তিনি আবার এখানে বললেন কি, যে স্টেট ইজ দ্য মার্চ অফ গড অন আর্থ। রাষ্ট্র হচ্ছে ঈশ্বরের পদচারণা, রাষ্ট্র হচ্ছে
ঈশ্বরের পদচারণা, মর্তে ঈশ্বরের পদচারণা, এই কথাটি তিনি যখন বললেন তখনই আলটিমেটলি সেটা ডিভাইন সোভারেন্টির কনসেপ্টটা সেখানে কিন্তু দাঁড়িয়ে গেল। তো এটাও একটু বা আইডিয়ালিস্টিক সোভারেন্টির কনসেপ্ট বলতে পারো, আইডিয়ালিস্টিক। এই টার্মিনোলজিগুলো যদি ব্যবহার হয় তাহলে তোমরা দেখবে যে এটা সেটার উত্তরটা কিন্তু হেগেলই হবে। 28 নম্বর কোয়েশ্চেনে চলে আসো। 28 নম্বর কোয়েশ্চেন কি বলছে? হু প্রোপাগেটেড দ্য আইডিয়া অফ পপুলার সোভারেন্টি। এক্ষুনি রিপিট হলো কোয়েশ্চেন, গুজরাটে এসেছে, ছেড়ে দাও এটাকে। এটা একটা এসে দিয়েছে, এসে থেকে কোয়েশ্চেন পড়ে করতে বলেছে, এটাকেও ছেড়ে দাও, দরকার নেই, এটা এত টাইম নেই আমাদের। তারপরে বলছে কি 30 নম্বর, হু ইজ অফ দ্য ভিউ দ্যাট দ্য সোভারেন ক্যান নট ট্যাক্স। আবার রিপিট কোয়েশ্চেন, থার্ড টাইম রিপিট হচ্ছে, এটা ভালো করে দেখে নাও। কোথায় হচ্ছে? কেরলেতে পেলাম, কর্ণাটকে পেলাম, এবার হায়দ্রাবাদে হচ্ছে, হায়দ্রাবাদের মাস্টার্সে হয়েছে, যা বোধহয় এর সঠিক উত্তর। ঠিক আছে, ভালো করে দেখে নিও। 31 নম্বর কোয়েশ্চেন, গতকাল তোমাদের সাসকিয়া সিসানের নাম বলছিলাম, ঠিক আছে? সাসকিয়া সিসাম এগুলো সব মডার্ন থিঙ্কার্স। মডার্ন মানে হচ্ছে একেবারে কন্টেম্পোরারি থিঙ্কার্স, যারা সোভারেন্টির আইডিয়াগুলোকে আলোচনা করেছেন গ্লোবালাইজেশনের পার্সপেক্টিভ থেকে। তো সেখানে আমরা দেখতে পাবো সাসকিয়া সিসানের বিখ্যাত একটা বই হচ্ছে লুজিং কন্ট্রোল, সোভারেন্টি ইন অ্যান এজ অফ গ্লোবালাইজেশন। কত সালে প্রকাশিত হচ্ছে? 1996-এ। লুজিং কন্ট্রোল, সোভারেন্টি ইন অ্যান এজ অফ গ্লোবালাইজেশন 1996-এ কিন্তু প্রকাশিত হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ একটা বই, গুরুত্বপূর্ণ একটা নাম সাসকিয়া সিসান। তিনি গ্লোবালাইজেশনকে দেখার চেষ্টা করেছেন এবং সেখানে তিনি এখানে বলার চেষ্টা করেছেন যে ইকোনমিক সিটিজেনশিপের যখন কনসেপ্ট গড়ে উঠছে, ইকোনমিক সিটিজেনশিপের আইডিয়াটা তৈরি হচ্ছে বেসিক্যালি এই যে বিভিন্ন ইন্টারন্যাশনাল যে মাল্টি ন্যাশনাল বা ট্রান্সন্যাশনাল যে কর্পোরেশনসগুলো তৈরি হয়েছে, যাদেরকে আমরা বলি এমএনসি, মাল্টি ন্যাশনাল কর্পোরেশনস। তো তারা যে বিভিন্ন ফিনান্সিয়াল অর্গানাইজেশন হিসেবে কাজ করছে এবং তারা নতুন করে যে একটা সিটিজেনশিপের আইডিয়াকে জন্ম দিয়েছে, তো সেই কথাটিকে এখানে বোঝানো হচ্ছে। এবং তারা নিজেদের মতো করে কি করছে, ইকোনমিক যে ডিমান্ডস ইন্ডিভিজুয়ালি, সেই ডিমান্ডসগুলোকে যেহেতু ফুলফিল করছে, আগে যেহেতু সমস্ত কাজগুলো সরকারই করতো, স্টেটই করতো, স্টেটের হাতেই সমস্ত কর্পোরেশনস বলো বা কোম্পানিগুলো বলো তা ছিল। তো কাজে ইকোনমিক যে ডিমান্ডটা ছিল আগে, সেটা স্টেটই পূরণ করতো ইন্ডিভিজুয়ালের, কাজে স্টেটকে সোভারেন হিসেবে কনসিডার করা হতো। কিন্তু এখন গ্লোবালাইজেশনের এই ওয়ার্ল্ডে আমরা দেখতে পাচ্ছি, গ্লোবালাইজড এই ওয়ার্ল্ডে আমরা দেখছি কি, যে মানুষের ডিমান্ডসগুলোকে ফুলফিল করছে ইকোনমিক ডিমান্ডস যেটা, সেটা কিন্তু মাল্টি ন্যাশনাল কর্পোরেশনসগুলো ফুলফিল করছে। তো দেয়ারফর ইকোনমিক সিটিজেনশিপের কনসেপ্ট এখানে কিন্তু গড়ে উঠছে, যারা কি করছে আলটিমেটলি স্টেটের যে সোভারেন পাওয়ার, সেই সোভারেন পাওয়ারকে চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছে। তো সাসকিয়া সিসান এই কথাটি সেখানে কিন্তু বলেছেন। এবং তার পাশাপাশি তিনি বলেছেন ইমিগ্রেশনসও কিন্তু আলটিমেটলি কি করেছে, ওই স্টেটের যে সোভারেন আইডিয়া সেটাকেও কিন্তু চ্যালেঞ্জ জানানোর একটা মাধ্যম হিসেবে উঠে এসেছে। যে যত বেশি করে ইমিগ্রেশনসের আইডিয়াগুলো উঠে আসছে, যে একটা দেশের নাগরিক যখন অন্য একটা দেশে যাচ্ছে, তখন তারা কি করছে না, তখন তাদের এই যে মবিলাইজেশনসটা আলটিমেটলি কি করছে, তাদের এই মবিলাইজেশনসটাই কিন্তু ওই দেশের বিভিন্ন গভর্নমেন্টাল যে ইনস্টিটিউশনসগুলো আছে কিংবা নন গভর্নমেন্টাল যে ইনস্টিটিউশনসগুলো আছে, তাদের মধ্য দিয়ে তাদের কিন্তু তাদের বিভিন্ন রাইটসগুলো ফুলফিল করছে। কাজে ইমিগ্রেশনসও এখানে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ সোভারেন্টির ক্ষেত্রে, যে ইমিগ্রেশনসকে সরকার আটকাতে পারছে না, এবং ইমিগ্রেশন যত বৃদ্ধি পাচ্ছে তত বেশি করে কি হচ্ছে, স্টেটের যে আইডিয়া, সোভারেন আইডিয়া, সেই সোভারেন আইডিয়া কিন্তু ডিক্লাইন ঘটছে। তো এখানে তিনি ইরোশনসের কথা বলেছেন। ইরোশনস কোথায় গেল? ইরোশনের কথা বলেছেন। ইরোশন মানে অবক্ষয়। তো সার্বভৌমিকতার অবক্ষয় কিন্তু এটার মধ্য দিয়েও ঘটে। টেরিটোরিয়ালিটির কথা বলা যেতে পারে। টেরিটোরিয়ালিটি বলতে কি বোঝায়? টেরিটোরিয়ালিটি বলতে বোঝায় যে অঞ্চলটাও এই যে মানে নতুন যে টেরিটোরিয়ালিটির কনসেপ্ট তৈরি হচ্ছে গ্লোবালাইজড এই ওয়ার্ল্ডে, সেই টেরিটোরিয়ালিটিও আলটিমেটলি কি করেছে, যে ভার্চুয়াল টেরিটোরিয়ালিটি যেটাকে বলা হয়, যে টাইম এবং স্পেসের যে আইডিয়া সেটাকে কমিয়ে দিয়েছে। গ্লোবালাইজড এই বিভিন্ন যে সিস্টেমসগুলো, গ্লোবালাইজেশনে আমরা দেখতে পাবো কি, যে এমন ধরনের মেকানিজম তৈরি করা হয়েছে যে টাইম এবং স্পেসের যে একটা গ্যাপ, সেই গ্যাপটাকে কমিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ একটা প্রোডাক্ট যদি আমি আজকে এখান থেকে আমেরিকায় পাঠাই, তাহলে সেটা পাঠাতে হয়তো ধরে নাও 1 মাস লেগে যাবে। আমি যদি ফিজিক্যালি সেটাকে পাঠাই, বা ইন পার্সন, যদি সেটাকে ফিজিক্যালি বলা ভুল, আমি যদি সেটাকে ফিজিক্যালি বা ইন পার্সন দুটোই শব্দ ব্যবহার করতে পারো। তো ফিজিক্যালি বা ইন পার্সন যদি তুমি সেটাকে পাঠাতে চাও, তাহলে তুমি কি পাবে, সেটা ফিজিক্যালি থেকে ইন পার্সন শব্দটাই অ্যাপ্রোপ্রিয়েট। তো ইন পার্সন যদি তুমি সেটা পাঠাতে চাও, তাহলে কি হবে, হয়তো মাস গড়িয়ে যাবে। তাহলে মাস গড়িয়ে গেলে কি হবে, তুমি একটা আলাদা টাইমে বিলং করছো, ওরা একটা আলাদা টাইমে বিলং করছে, তাই তো? এবং এই দূরত্বটা বেশি হওয়ার কারণে কিন্তু এই টাইমের দূরত্বটা তৈরি হচ্ছে। এটাও আমরা জানি যে আমাদের মধ্যে দূরত্বটা বেশি হওয়ার কারণে কি হচ্ছে, একটা কিন্তু আমাদের মধ্যে একটা টাইমের একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ ফিজিক্যাল গ্যাপটা বেশি থাকার কারণে টাইমের একটা গ্যাপ তৈরি হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাবো যে, যদি ফিজিক্যালি তুমি দেখো, যে এই মুহূর্তে আমরা দেখতে পাবো যে এখানে ইন্ডিয়াতে বসে আছি, আমাদের এখানে ঘড়িতে বাজে 8:29, ওদের ওখানে দেখবো হয়তো অন্য কোনো টাইম চলছে। তার কারণ ফিজিক্যাল যে এক্সিস্টেন্স সেখানকার, সেই ফিজিক্যাল এক্সিস্টেন্স অনুসারে তার টাইমটা কিন্তু আলাদা। তো এতে করে কি হয়, এতে করে একটা দূরত্ব তৈরি হয়েছে।
মানে এই যে দূরত্ব, এই দূরত্বটা আলটিমেটলি কি করেছে, দুটো আলাদা ডিসিপ্লিন তৈরি করেছে এবং এই কারণে আলাদা আলাদাভাবে তাকে শাসন করার প্রয়োজন দেখা দিয়েছে। আলাদা আলাদা রকম ভাবে এই কারণে কিন্তু পাওয়ারের কনসেপ্ট তৈরি হয়েছে, সোভারেন্টির কনসেপ্ট তৈরি হয়েছে। কিন্তু ভার্চুয়াল সোসাইটি কি করেছে, ভার্চুয়াল এই যে টেকনোলজি আসার ফলে যেটা হয়েছে, ইন্টারনেটের আবিষ্কার, এই টেকনোলজির আবিষ্কারের আসার ফলে, মানে বিশেষ করে ইন্টারনেটের আবিষ্কার হওয়ার ফলে আমরা দেখতে পাবো কি, যেটাকে আমরা বলছি নেটওয়ার্ক সোসাইটি। তো এই নেটওয়ার্ক সোসাইটি যেটা আইডিয়াটা দিয়েছেন হচ্ছে ম্যানুয়েল ক্যাস্টেল। তো ম্যানুয়েল ক্যাস্টেল এবং জন ভ্যান ডিজিক এই আইডিয়াগুলো দিয়েছেন। তো জন ভ্যান ডিজিক প্রথমে দিয়েছেন, তারপরে ম্যানুয়েল ক্যাস্টেলস, তারা এখানে যে আইডিয়াটা দিয়েছেন সেই আইডিয়ার মধ্যে দিয়ে বলার চেষ্টা করা হচ্ছে যে বিভিন্ন নটগুলোকে একই একটা সিঙ্গেল প্ল্যাটফর্মে কানেক্ট করার মধ্যে দিয়ে কি করা হয়েছে, এখানে টাইমের যে গ্যাপ এবং ফিজিক্যালিটির এই 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 স্পেসের যে গ্যাপ, টাইম এবং স্পেসের গ্যাপটাকে কমিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ হতে পারে তাদের দেশে আজকে 8:30 নাই বাজলো, অন্য কোনো টাইমে তারা বিলং করছে, বাট আমি ইনস্ট্যান্ট তাদের সঙ্গে কমিউনিকেট করতে পারবো, ইনস্ট্যান্ট, আমাকে আর 1 মাস অপেক্ষা করতে হবে না। তো ফলে কি হচ্ছে যে টাইমের গ্যাপ এবং স্পেসের গ্যাপটাকে আমি কমিয়ে দিয়েছি। তো 8:30 আমাদের দেশে মানে এখন ধরে নাও এক প্রকার তাদের ঘড়িতেও 8:30 বাজছে। কেন? কারণ আমি যেহেতু 8:30তেই তার সঙ্গে কমিউনিকেট করতে পারছি, তাহলে এক প্রকার আমি ধরে নিচ্ছি যে ওদের ঘড়িতেও সে 8:30 বাজে, তাই তো? কিন্তু আমি যেহেতু আগেকার ইন পার্সন যখন কমিউনিকেট করতাম তখন দেখা যাচ্ছে যে অন্য কোনো টাইমে আমি সেখানে গিয়ে পৌঁছচ্ছি, কাজে এখানে টাইমের একটা দূরত্ব ছিল, কিন্তু এখানে আর টাইমের দূরত্ব নেই এবং গ্যাপটাও কিন্তু এই স্পেসের যে গ্যাপ সেই স্পেসের গ্যাপটাও আর নেই। আমি ইনস্ট্যান্ট আমি সেখানে কিন্তু কথা বলতে পারছি, তার সঙ্গে কথা বলতে পারছি, কমিউনিকেট করতে পারছি, প্রোডাক্ট সেন্ড করতে পারছি ভার্চুয়ালি। আমি হয়তো কোনো একটা প্রোডাক্ট তাকে সেন্ড করে দিলাম, আমি কোনো একটা কোড তাকে পাঠিয়ে দিলাম, সেই কোডটা সেখানে সে ডিকোড করে নিয়ে ওই কোডটা ডিকোড করে নিয়ে একটা প্রোডাক্ট সেখানে সে বানিয়ে নিল তাদের কোম্পানিতেই। তো এই ধরনের ফর্মুলাগুলো দেখবে ভার্চুয়ালি চলে যাচ্ছে। তো এইরকম ভাবে তোমরা দেখি যেটাকে পোস্ট ফর্ডিজমের একটা ফর্মুলা বলা হয় এটাকে। তোমরা এগুলো যখন গ্লোবালাইজেশন যখন পড়েছো তখন এগুলো তোমাদের পড়ানো হয়েছে, বলেছিলাম, এগুলো আবার বলবো, এগুলো চিন্তা নেই। তো ফলে কি হয়েছে, এই টেরিটোরিয়ালিটির যে কনসেপ্ট, সেই টেরিটোরিয়ালিটির কনসেপ্টটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে এসে কিন্তু এখন কমে গেছে, মানে এর জিরো হয়ে গেছে, একেবারেই মিলে গেছে। তো মিলে যাওয়ার ফলে এখন কি হয়েছে, আলটিমেটলি স্টেটের যে 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 পাওয়ারটা ছিল সেই স্টেটের পাওয়ারটাও কিন্তু ধীরে ধীরে কমে এসেছে। কিরকম ভাবে, স্টেট একটা প্রোডাক্ট যখন ওখানে পাঠানো হচ্ছে তখন স্টেট কিন্তু কি করতো, সেই প্রোডাক্টটাকে পাঠানো হবে কি হবে না তখন কিন্তু একটা গুরু দায়িত্ব পালন করতো, তার ক্ষমতা সেখানে ছিল যে সে সেটা পাঠানোর দায়িত্ব পালন করবে, পাঠানোর জন্য কাউকে রিক্রুট করবে, সেই রিক্রুটমেন্ট করা লোকটিকে সেখানে দায়িত্ব দেবে, সে সমস্ত পেপারস পত্র মেনটেন করে তারপরে সেটা পাঠাবে। স্টেটের একটা ক্ষমতাও সেটা, এবং কোন ইনফরমেশন তুমি পাঠাতে পারবে, কোন ইনফরমেশন পাঠাতে পারবে না, সেগুলোর উপরও বড় নজরদারি ছিল। জানো তোমরা এগুলো, যে বড় স্ট্রিক্ট নজরদারি ছিল। ভার্চুয়াল ওয়ার্ল্ডে এসে সেগুলো এতটাই ক্ষীণ হয়ে গেছে যে তুমি এখন কি হচ্ছে, ভিপিএন যদি ইউজ করো তাহলে সরকার টেরও পাবে না যে তুমি কি করছো, তুমি কার সাথে কি কমিউনিকেট করছো। ভিপিএন ব্যবহার করলে সেখানে টের পাওয়া যায় না। এইরকম ভাবে আমরা কি দেখতে পাবো, আমরা দেখতে পাবো যে কি হয়েছে না, কমিউনিকেশনসগুলো অনেক ইজি হয়ে গেছে। ফলে কি হচ্ছে, স্টেটের যে আইডিয়া, স্টেটের যে পাওয়ারের আইডিয়া, সোভারেন হওয়ার যে আইডিয়া, সেই আইডিয়াটাও কিন্তু এখানে কিন্তু ডিক্লাইন করে গেছে। তো এই তিনটে এখানে বিষয় আলটিমেটলি কিন্তু থাকার ফলে কি হয়েছে, আলটিমেটলি স্টেটের যে কনসেপ্ট সেটা কিন্তু, স্টেটের যে সোভারেন হওয়ার যে কনসেপ্ট পাওয়ার, সেটা কিন্তু ডিক্লাইন করেছে। কিন্তু অন্যদিকে ক্রস বর্ডার টেরোরিজমটা বাড়ার ফলে আলটিমেটলি কিন্তু বাড়ার ফলে স্টেটসগুলোর রোলগুলো কমেনি, বরং বৃদ্ধি পেয়েছে। এটা হয়তো আরেকটা বডি, বাট এটা নিয়ে তিনি আলোচনা করেননি। মানে এটা একেবারেই বলা মানে ভুল হবে না যে হ্যাঁ ক্রস বর্ডার টেরোরিজমগুলো বেড়েছে বলে সেখানে এখন বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনসগুলোও তৈরি হয়েছে এদেরকে কাউন্টার করার জন্য। তো কাজেই সেটাও একটা কিন্তু এলিমেন্টস, যে স্টেটের সোভারেন আইডিয়াটিকে সেখানে ডিক্লাইন করেছে বা ইলিউশন ঘটিয়েছে, এটাও একটা আইডিয়া, এটার মধ্য দিয়েও হচ্ছে। কিন্তু কথাটা হচ্ছে স্টেটের সোভারেনিটি এটার মধ্যে দিয়েও ডিক্লাইন করছে, কিন্তু সাসকিয়া সিসান এটাকে নিয়ে আলোচনা করেননি, তিনি আলোচনা করেছেন এই প্রথম তিনটে এলিমেন্টসকে নিয়ে। বোঝা গেল? তো এটাও কিন্তু ভালো করে মাথায় রেখো, এটাও ভালো করে মাথায় রেখো। এটা একটা উদাহরণ নিয়ে নাও, যেমন 2001 সালে যখন টেরোরিস্ট যখন বোম্বিং হলো, যখন ইয়েতে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যখন হলো, তখন দেখবে আমেরিকা কি হয়েছে, ওয়ার অন টেরর ঘোষণা করেছে। জানো তোমরা এগুলো সব নেট পরীক্ষায় এসেছে। তো ওয়ার অন টেরর যখন ঘোষণা করেছে তখন সেই পলিসির মধ্যে দিয়ে সে কি করলো না, ভারতের সঙ্গে হাত মেলালো, হাত মিলিয়ে কি করলো যে টেরোরিস্টকে ধ্বংস করবে। এবার ভারতের সঙ্গে যখন হাত মেলালো তখন কি হচ্ছে, ভারতকেও তখন ওদের মিলিটারি পাওয়ার যেটা আছে সে পাওয়ারকে তার মানে রেসপেক্ট করতে হচ্ছে, ওদের মিলিটারি পাওয়ারকে রেসপেক্ট করতে হচ্ছে, ওদেরও চাপিয়ে দেওয়া কিছু শর্ত আমাদেরকে মানতে হচ্ছে। তো দুজনে মিলে যখন কাঁধে কাঁধ মিলিয়ে যখন ডিসাইড করছি যে আমরা টেরোরিজমকে ধ্বংস করব, তখন ওদেরও শর্ত আমাদের উপর লাগু হচ্ছে। মানে কি হচ্ছে যে আমাদের ডিসিশনসটা কমপ্লিটলি আমাদের নয়, ওদের একটা ইনফ্লুয়েন্স সেখানে কিন্তু আছে।
তো আলটিমেটলি এটাই বলে দিচ্ছে যে স্টেটের সোভারেন আইডিয়াটা কিন্তু ডিক্লাইন করছে। বাট সাসকিয়া সিসেন এটা নিয়ে চর্চা করেননি, তিনি চর্চা করেছেন প্রথম 3টে এলিমেন্টসকে নিয়ে। তো এগুলো ভালো করে মাথায় রেখো, এগুলো এখানে আলোচনা করে দিয়েছি, আমি একটু লিখে দিয়েছি, এগুলো ভালো করে দেখে নিও। এবং আরেকটা সাসকিয়া সিসেনের আরেকটা পয়েন্ট এখানে আমি মানে একটা টার্মিনোলজি, খুব গুরুত্বপূর্ণ টার্মিনোলজি, কালকে যেটা তোমাদের বলেছিলাম সেটা ভালো করে মাথায় রেখো, সেটা হচ্ছে গ্লোবাল সিটিজের কনসেপ্ট তিনি দিয়েছেন। গ্লোবাল সিটিজের কনসেপ্ট তৈরি হচ্ছে, অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশগুলোতে দেখবে গ্লোবাল মানে কতগুলো সিটি তৈরি হয়েছে, যেটা গ্লোবাল সিটি বলা হচ্ছে। অর্থাৎ কেন? কারণ ওর একটা কমিউনিকেশন সিস্টেম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে তার একটা কমিউনিকেশন সিস্টেম সেখানে সে তৈরি করতে পেরেছে। কিরকম না, তার হয়তো সেখানে এরোপ্লেন সিস্টেম খুব ভালো, একটা দেশ থেকে ওই শহরটা থেকে দেখবে যে কোনো দেশে হয়তো যাওয়া যায় ইজিলি, খুব কম সময়ের মধ্যে যাওয়া যায়। বা হতে পারে সেই শহরটা হয়তো টেকনোলজিক্যালি ভীষণ অ্যাডভান্সমেন্ট পজিশনে আছে, যে সেখান থেকে খুব ইজিলি সেখানে যে কোনো দেশের সঙ্গে কমিউনিকেট করা যেতে পারে, ঠিক আছে। তারপরে হতে পারে যে সেখানে রোড অ্যান্ড ট্রান্সপোর্ট সিস্টেম অত্যধিক খুব ভালো, শুধু স্পেস লেভেলে নয়, সেটা হয়তো বাই রোড হতে পারে, বাই শিপ হতে পারে, তো সেগুলো হয়তো খুবই ভালো। ইকোনমিক ট্রানজ্যাকশনস প্রচুর রকমভাবে হচ্ছে, ফলে বিশ্বের বিভিন্ন অর্গানাইজেশনসগুলো, বিশ্বের বিভিন্ন এমএনসিসগুলো, মাল্টিন্যাশনাল কর্পোরেশনসগুলো এখানে এসে বিজনেস করছে। তো ফলে কি হচ্ছে, তারা গ্লোবাল লেভেলে একটা সিটিজের একটা জায়গায় পৌঁছে গেছে। যেমন আমাদের ভারতবর্ষে তিনি যেমন মেনশন করেছেন যে তিনি এখানে আবার টায়ার সিস্টেম করেছেন, ফার্স্ট টায়ার, সেকেন্ড টায়ার, থার্ড টায়ারের এখানে একটা কনসেপ্ট তিনি ডেভেলপ করেছেন। তো ফার্স্ট টায়ারে যেমন ইউরোপ আমেরিকার কিছু সিটি এবং চায়নার দেখবে হংকং, তারপরে তোমরা দেখবে চায়নার হচ্ছে ওই নামগুলো ভুলছি সব, চায়নার হচ্ছে, হ্যাঁ, চায়নার হচ্ছে হংকং, বেজিং, তারপরে হচ্ছে আরেকটা শহর আছে খুব ভালো শহর, খুব নাম করা, ঠিক আছে। তো এই সমস্ত শহরগুলো যেমন সেখানে কি হচ্ছে, গ্লোবাল সিটিজের কনসেপ্টে ঢুকে গেছে, যে ওরা প্রথম ক্যাটাগরিতে বিলং করে। ইন্ডিয়াও সেখানে সেকেন্ড ক্যাটাগরি, থার্ড ক্যাটাগরিতে আছে। যেমন দেখবে মুম্বাই আছে আমাদের, কলকাতা আছে আমাদের, চেন্নাই আছে আমাদের, চেন্নাই আছে, তারপরে তোমরা দেখবে বেঙ্গালুরু আছে। এই সমস্ত শহরগুলো তোমরা দেখবে যে গ্লোবাল, দিল্লি আছে, গ্লোবাল সিটিজের কনসেপ্টে এগুলো কিন্তু ঢুকে গেছে। বাকিরা ঢুকতে পারেনি, তার কারণ গ্লোবালি এতটা এরা কানেক্টেড নয়। তো তুমি দেখবে ভারতবর্ষ, কলকাতা থেকে তুমি যে কোনো দেশে তুমি যেতে পারবে, মোটামুটি অনেক দেশেই তুমি কিন্তু যেতে পারবে। বম্বে থেকে তুমি অনেক দেশে যেতে পারবে, যাওয়া আসাটা অনেক সহজ, শিপিং সিস্টেমটা অনেক সহজ, কমিউনিকেশনসটা অনেক সহজ। তো ফলে কি হচ্ছে, এই দেশগুলোও কিন্তু আজকে কি হচ্ছে, এই দেশগুলোও কিন্তু কিছু কিছু শহরকে এইরকমভাবে স্ট্রংলি ডেভেলপ করার মধ্য দিয়ে তারা কিন্তু গ্লোবালের যে একটা গ্লোবাল লেভেলে যে একটা শহরের কম্পিটিশন, সেই শহরের কম্পিটিশনে ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা নিজেদেরকেও কিন্তু শক্তিশালী করছে। তো এইরকম ভাবে তিনি একটা ক্যাটাগরাইজেশন করার চেষ্টা করেছেন, যে গ্লোবাল সিটিজগুলো এখানে কি করছে, একটা ডমিনেট করছে, এবং কতগুলো দেশই সেখানে, সেই অল্প কিছু দেশই সেখানে কিন্তু এই ডমিনেশনসগুলো তাদের রয়েছে। যেমন সব থেকে বেশি ডমিনেশনস রয়েছে হচ্ছে চায়নার এবং আমেরিকার, তারপরে সেখানে তোমরা দেখতে পাবে ইউরোপের কিছু দেশের, এবং তারপরে তোমরা ইন্ডিয়াকে পাবে। ইন্ডিয়াকে তারপর তোমরা পাবে। গ্লাস লাগবে, গ্লাস হলে ভালো হয়, কাঁচের গ্লাসটা নিয়ে এসে খাওয়া যায়। তো এই আর্গুমেন্টগুলো একটু ভালো করে দেখে নিও, গ্লোবাল সিটিজের কনসেপ্ট তিনি দিয়েছেন, হ্যাঁ, এগুলো ভালো করে দেখে নিও, এগুলো পরীক্ষায় আসতে পারে। 32 নাম্বার কোয়েশ্চেন্সের দিকে তাকাও। 32 নাম্বার কোয়েশ্চেন্স বলছে থমাস হবস ডিফাইন্ড সোভারেন্টি। থমাস হবস ডিফাইন্ড সোভারেন্টি অ্যাজ, এটা বলছে যে দ্য মনোপলি অফ কোর্সিভ পাওয়ার অফ সিঙ্গুলার রুলার। যেহেতু স্বাভাবিকভাবে আমরা জানি যে তিনি একজন রাজার হাতে আলটিমেটলি ক্ষমতা তুলে দিয়েছিলেন, এবং সেই রাজাকে তিনি কি বলেছিলেন, যে রাজাকে চ্যালেঞ্জ করা যাবে না, তার যে পাওয়ার, সেই পাওয়ারকে চ্যালেঞ্জ করা যাবে না। অর্থাৎ জনগণের হাতে, যে জনগণ রাজাকে তৈরি করলো, যেন জনগণ রাজার হাতে সার্বভৌম ক্ষমতা তুলে দিল, এবং বলা হলো যে রাজা হচ্ছে আইন মেনে জনগণকে শাসন করবে, কিন্তু সেই রাজা কিন্তু আইনের অধীনে নয়, সেই রাজা আইনের ঊর্ধ্বে, বিয়ন্ড ল। এবং সে যদি কখনো কন্ট্রোল হয়, সে তার নিজের মোরাল প্রিন্সিপালিটির ভিত্তিতেই সেখানে কন্ট্রোল হবে, এবং সেটাও ডিপেন্ড করছে তার নিজের উপরে। তো স্বাভাবিকভাবে, এবং কেউ যদি আইন অমান্য করে রাজা, তাহলে কি করতে পারে, সে কিন্তু পানিশমেন্টের ব্যবস্থা করতে পারে। তো এইরকম ভাবে একজন রাজার হাতে তিনি ক্ষমতা তুলে দিয়ে কি করলেন, একজন ব্যক্তির হাতে ক্ষমতা তুলে দিয়ে তিনি আলটিমেটলি এই মনোপলি, একটা কিন্তু মানে কোর্সিভ পাওয়ারের একটা মনোপলিকে তিনি সেখানে কিন্তু এস্টাবলিশ করলেন, তাই না? এটা আমরা জানি। 33 নাম্বারের দিকে তাকাও। পার্লামেন্টারি সুভারেনিটি ইজ অ্যান ইন্ট্রিনসিক পার্ট অফ দ্য, তো পার্লামেন্টারি সুভারেনিটি তোমরা জানো যে সংসদীয় গণতন্ত্রের মাতৃভূমি যেটাকে বলা হয়, সেটা হচ্ছে ইউকে, ইউনাইটেড কিংডম, যেটাকে আমরা ব্রিটেন বলি।
তো ইউনাইটেড কিংডমেই এটা কিন্তু আছে যে পার্লামেন্ট, যেহেতু তাদের এখানে সুপ্রিম কোর্টও হচ্ছে পার্লামেন্টেরই একটা পার্ট, আবার তাদের হচ্ছে আমরা দেখতে পাবো যে এক্সিকিউটিভও হচ্ছে তো আমাদের দেখতে পাবো পার্লামেন্টারি পার্ট, এবং রাষ্ট্রপতি তো নামমাত্র পদে আছে, রাষ্ট্রপতি তো নেই, রাজা। তো রাজা যেহেতু তাদের নামমাত্র পজিশনে আছে, তো স্বাভাবিকভাবে পার্লামেন্ট যা বলে, যা ডিসাইড করে, সেটাই তাদের কিন্তু আইন বলে বিবেচিত হয়, তাদের নিয়ম বলে বিবেচিত হয়। এবং তাদের নিজেদের দেশে তো রিটেন কনস্টিটিউশনও খুব বড় রকম ভাবে নেই। তাদের কতগুলো এখানে তোমরা দেখতে পাবে যে কতগুলো স্ট্যাটিউট, তাদের কতগুলো কমন ল, কনভেনশনস, এই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে এবং ট্রিটিসগুলোকে নিয়ে তাদের কনস্টিটিউশন ফ্রেম হয়েছে। তাদের আমাদের দেশে যেমন কি কনস্টিটিউশন আলাদাভাবেই তৈরি হয়েছে, এবং বিশ্বের সমস্ত দেশেই কনস্টিটিউশন আলাদাভাবেই তৈরি হয়েছে। তাদের তাদের দেশটা কিভাবে পরিচালনা হবে সেগুলো আলাদাভাবেই সেখানে তৈরি হয়েছে। কিন্তু ইউকে যেহেতু একটা পুরনো কান্ট্রি, তারা ধীরে ধীরে যেহেতু তারা যেহেতু তাদের বিবর্তন হয়েছে, তাদের ইভলিউশন হয়েছে, তো স্বাভাবিকভাবে আমরা দেখতে পাবো তারা আলাদা কোনো সংবিধান তৈরি করেনি। তারা বিভিন্ন ওই কনভেনশনস, তারা ল, স্ট্যাটিউট, এই সমস্ত বিষয়গুলোকেই মান্যতা দিয়েই তারা নিজেদেরকে পরিচালনা করে। এবং অনেক সময় তোমরা দেখবে যে তাদের কোনো লও নেই। তারা কি করে না, তাদের কাস্টমস আছে, তাদের কোনো ট্র্যাডিশনস আছে, সেই ট্র্যাডিশনসগুলোকে তারা ভীষণ রেসপেক্ট করে, তারা সেগুলোকে ব্রেক করে না। যেমন দেখবে আমাদের সংবিধানে যেমন পরিষ্কার করে লিখতে হচ্ছে যে প্রধানমন্ত্রী কোন হাউসের হবে, কোন হাউস থেকে বিলং করবেন প্রধানমন্ত্রী, সে কি লোকসভা থেকে বিলং করবে না রাজ্যসভা থেকে। তো রাজ্যসভা থেকে যখন হলো একটা অন্যতম নিদর্শন যখন তৈরি হচ্ছে, তখন দেখবে সংবিধান বদলাতে হচ্ছে। কিন্তু দেখবে ইউকেতে এগুলো নিয়ে পরিষ্কার করে কিছু বলা হয়নি। ইউকেতে বলা হয়েছে যে একটা কনভেনশনসকে ফলো করা হয়, যে সেখানে কি না প্রধানমন্ত্রী এই হাউস অফ কমন্স থেকেই উঠে আসবে। হাউস অফ কমন্সে তাকে ইলেক্টেড হয়ে আসতে হবে, এবং সেখানে যিনি ইলেক্টেড হবেন একজন মেম্বার, এমপি, তিনি কেবল প্রধানমন্ত্রী হতে পারবেন। অন্য কোনো হাউসের বা যেটাকে বলা হচ্ছে লর্ড, হাউস অফ লর্ডস, তো লর্ডসের কোনো মেম্বার্স যাদেরকে বলা হয় লর্ড, তো সেই লর্ড সেখানে কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার কিন্তু সুযোগ পাবেন না। তো এই ধরনের বিষয়গুলো তাদের কনভেনশন হিসেবেই চলে আসছে, একটা ট্র্যাডিশন হিসেবে চলে আসছে। একটা সময় তারা এগুলো চালু করেছিল, এগুলোকে তারা ব্রেক করে না, এগুলোকে তারা যুগ যুগ ধরে ফলো করে চলে যাচ্ছে। কিন্তু আমাদের দেশে দেখবে এগুলোকে খুব ইজিলি ব্রেক করা হয়। রিসেন্টলি দেখবে এই যে পার্লামেন্টে তোমরা দেখবে যে স্পিকারের পোস্টকে কেন্দ্র করে, এইবারই দেখলে তোমরা, স্পিকার না, প্রোটেম স্পিকারের অ্যাপয়েন্টমেন্টকে কেন্দ্র করে তোমরা দেখলে যে সেখানে বিরোধীরা একটা চিৎকার চেঁচামেচি শুরু করলো। কেন না, তারা একটা কনভেনশনসকে ব্রেক করেছে। সরকার রাষ্ট্রপতিকে দিয়ে একটা কনভেনশনসকে ব্রেক করেছে। কি কনভেনশনসটা হচ্ছে এটাই যে সিনিয়রিটির ভিত্তিতে সেখানে কি করা হয়, একটা পোস্টকে ডিসাইড করা হয়। মানে এই যিনি যাকে নিয়োগ করবেন রাষ্ট্রপতি, তিনি ওই হাউসের সিনিয়র মেম্বার হবেন। কিন্তু যাকে নিয়োগ করা হলো, বিরোধীদের অভিযোগটা হচ্ছে যে তিনি সিনিয়র মেম্বার নয়, তিনি মাঝখানে একটা বা দুটো টার্ম কিন্তু এই পার্লামেন্টে ছিলেন না। তো স্বাভাবিকভাবে এখানে কিন্তু একটা 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 কিন্তু কনভেনশনসকে ব্রেক করা হলো। এটা হয়। বা আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রেও তোমরা জানো যে অনেক সময় এটা ইন্দিরা গান্ধী বলো, নেহরু বলো, তারা কিন্তু কনভেনশনসকে ব্রেক করেছে। তো এগুলোকে তারা অনেক সময় ব্রেক করে। তো এগুলো আমাদের দেশে হয়, তার কারণ আমাদের দেশে মানুষের যেহেতু শিক্ষার হারটা খুবই কম, জনগণের সরকারের উপর যেহেতু ওয়াজটা খুবই কম রয়েছে, তো স্বাভাবিকভাবেই জনগণ যেহেতু এতগুলো পাত্তা দেয় না এই সমস্ত বিষয়গুলো, বা এইগুলোকে নিয়ে চর্চা করে না, খোঁজ রাখে না, তো সেই কারণে সরকারগুলো কি করে, এসে তাদের লিডার্সরা এসে ইজিলি এগুলোকে ম্যানিপুলেট করে দেয়। তো এগুলো আমরা দেখতে পাই। কিন্তু ওদের দেশে যেহেতু শিক্ষার হারটা অনেক উন্নত, লিবারালিজমসকে ভীষণ রকমভাবে প্র্যাকটিস করে, তারা যেহেতু ছোট দেশ, তাদের যেহেতু তারা একটা পুরনো দেশ, তাদের যেহেতু একটা পুরনো ট্র্যাডিশনসকে ফলো করে, তারা যেহেতু কনজারভেটিজমসকে বিশেষ করে প্র্যাকটিস করে, তো এই সমস্ত আইডিয়াসগুলো আলটিমেটলি তাদের কি করেছে না, তাদের নিজেদের মধ্যে একটা এই সমস্ত প্র্যাকটিসগুলোকে তাদের কিন্তু লয়ের মতোই সমান গুরুত্বপূর্ণ জায়গা দিয়েছে। ঠিক আছে, সমান গুরুত্ব দিয়েছে, এটা আমরা বলতে পারি। সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন্সের দিকে তাকাও। সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন্স একই কথা বলছে। ফর হবস দ্য সোভারেন ইজ, হবসের জন্য সোভারেন কি হবে, অ্যাবাভ দ্য ল অ্যান্ড অ্যাকাউন্টেবল অনলি টু গড আন্ডার দ্য ল অফ নেচার। তোমাদের গতকালই বলছিলাম যে তিনি কি করেছেন, যে হবস এখানে বলেছেন যে তিনি হচ্ছেন সোভারেন হবেন অবশ্যই, কিন্তু সেই সোভারেন কি হবে, যে তার হচ্ছে ল অফ নেচার যেটা আছে, সেই ল অফ নেচার বলতে পারো এক প্রকার কি হবে না, মোরাল ল, এক প্রকার মোরাল ল। যে সে মানবেন কি মানবে না সেটা তার নিজের উপর ডিপেন্ড করছে। কিন্তু যে ল তৈরি করা হয়েছে, জনগণ যে ল তৈরি করেছে, সেই ল দিয়ে তিনি কিন্তু মানে তিনি মেনে চলতে বাধ্য নন। তো নেচারাল ল তিনি মেনে চলবেন, মানে এক প্রকার মোরাল প্রিন্সিপালস, মোরাল ল। তো মোরাল ল মেনে তিনি কিন্তু কাজ করবেন। তো এটাই তিনি বলা হয়েছে। ঠিক আছে, অ্যাবাভ দ্য ল অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি অনলি টু গড আন্ডার দ্য ল অফ নেচার। ঠিক আছে, তো এইগুলো একটু ভালো করে দেখে নিও, কোয়েশ্চেনগুলো রিপিট হতে পারে। আর লাস্ট কোয়েশ্চেন দেখে নাও। লাস্ট কোয়েশ্চেন কি বলছে, বিয়ন্ড sovereignty and legitimacy, which contemporary thinkers has based his theory of power on structure of actions। যে কাঠামোর মধ্যে যে কার্যকলাপগুলো আছে, সেই কার্যকলাপের মধ্যে দিয়ে কি হয়, এখানে সোভারেন্টির আইডিয়াটা কিন্তু ডিসাইড হয়, বা পাওয়ারের আইডিয়াটি ডিসাইড হয়। তো
তো এটা সোভারেন্টি এবং লেজিটিমেসির ঊর্ধ্বে গিয়ে বলছে। তো এটা আমরা বলতে শুনবো, ফুকোকে বলতে শুনবো, ফুকো, ঠিক আছে, একজন পোস্ট মডার্ন থিঙ্কার্স, ফুকো, এনাকে বলতে শুনবো। তো ইনি বেসিক্যালি অর্গানাইজেশনসের ভিতরে বিভিন্ন যে সিস্টেমসগুলো আছে সেই সমস্ত সিস্টেমগুলোর মধ্যে যে পাওয়ার আছে সেই সমস্ত পাওয়ারগুলোর উপর কিন্তু গুরুত্ব আরোপ করেছেন। যেমন এইভাবেই তিনি বলেছেন পাওয়ার অ্যাজ প্রোডাক্টিভ, এই টার্মিনোলজিগুলো ভালো করে মাথায় রাখো, এগুলো পরীক্ষায় জানতে চাইতে পারে। ডিসিপ্লিনারি পাওয়ার, বায়ো পাওয়ার আর গভর্নমেন্টাবিলিটি, ঠিক আছে, গভর্নমেন্টালিটি, ঠিক আছে। তো এই শব্দগুলো তিনি এখানে ব্যবহার করেছেন, এগুলো একটু ভালো করে মাথায় রেখো। এগুলোর এক্সপ্লেনেশন আজকে আর যাচ্ছি না, আমরা পোস্ট মডার্ন কিছুদিনের মধ্যে শুরু করবো, তখন আরো ডিটেলসে বলে দেবো। এখানে যেগুলো লিখে দিয়েছি একবার পড়ে নিতে পারো, ঠিক আছে। এমনি আরেকবার আলোচনা হয়েছে আমাদের, যেমন সার্ভিলেন্সের কথা আমরা বেনথাম পড়তে গিয়েও আলোচনা করেছি, তাই না? বেনথামকে কপি করে ইনি পরবর্তীকালে সার্ভিলেন্সের উদাহরণ দিয়েছিলেন। তো এগুলো এখন আর বলছি না, এগুলো একটুখানি দেখে নিও জাস্ট, তাহলেই হবে। হ্যাঁ, প্যানঅপটিক্যাল মডেল যেটাকে বলা হচ্ছে, রাইট। তো এগুলো বলেছি, তোমাদের ক্লাসেও আলোচনা হয়েছে, তো এগুলো একটু দেখে নিও। আমরা পোস্ট মডার্ন 2-1 দিনের মধ্যেই শুরু করবো, তখন তোমরা এগুলো পাবে, আলোচনা আসবে ধরে ধরে, তখন আলোচনা করে দেবো। তো এই গেল আমাদের সোভারেন্টির আলোচনা। এবার বলো কার কত স্কোর হয়েছে।